বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশের অর্থনীতি বিষয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক অর্থনীতি, শেরপুর সরকারি কলেজ, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। বরাবরের মতোই প্রত্যেকটি ক্লাসেরই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি ক্লাস 10 অর্থাৎ 10ম ক্লাসে। আমরা আজকের ক্লাসের যে বিষয়বস্তুগুলো নিয়েছি সেগুলো আমরা নিয়েছি মূলত পার্ট 1 থেকে। তোমরা জানো পিএসসির যে সিলেবাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2 তে। অর্থাৎ পার্ট 1 এর এই বিষয়ে আমরা পেয়েছি সামষ্টিক অর্থনীতির যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সামষ্টিক অর্থনীতির ন্যাশনাল ইনকাম সম্পর্কে আজকের আমাদের এই অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি মূলত আমরা পেয়েছি সামষ্টিক অর্থনীতি থেকে। এখানে আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে পড়াশোনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা করব ন্যাশনাল ইনকাম কিভাবে, কোন পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হয় এবং আমরা ন্যাশনাল ইনকাম পরিমাপের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো সচরাচর দেখা যায়, সেগুলো সম্পর্কে কথা বলবো এবং আমরা সবশেষে কথা বলবো ন্যাশনাল ইনকাম এবং রিয়েল ইনকামের যে পার্থক্য রয়েছে এবং রিয়েল ইনকাম ন্যাশনাল নমিনাল ইনকাম থেকে কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই তোমরা থাকবে। প্রতিটি ক্লাসের মতোই আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে আলোচনার চেষ্টা করব, যে বিষয়গুলো সাধারণত পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রাখে। সেই সাথে আমরা যে 5টি লেসন দেখলাম, এই 5টি লেসনেরই আমরা প্রয়োজনীয় প্রশ্নের প্যাটার্ন গুলো আমরা লক্ষ্য করব, যে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করব। আমরা যেহেতু বরাবরই আমরা ইংরেজিতে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করছি এবং সেই প্রশ্নগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে বাংলায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেই বিষয়টি আমাদের জন্য আরো সহজ হবে, আমরা আরো কম সময়ে প্রশ্নের উত্তর করতে পারবো। তো এই জন্য আমরা ইংরেজিতেই প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছি, যাতে বাংলাও আমাদের জন্য সহজ হয়। তোমাদের চাহিদা, তোমাদের প্রয়োজনীয়তাকে অনুভব করে আমি আজকের শীটে, তোমরা যে ক্লাস লেকচারটি পাচ্ছ আজকের এই ক্লাসের উপর, সেই লেকচার শীটে আমি ইংরেজির পাশাপাশি প্রয়োজনীয় বাংলা সহায়তা করার চেষ্টা করেছি এবং আশা করছি তোমরা উভয় ভাষায় আজকের এই শীটটি তোমাদের জন্য খুবই কার্যকরী হবে এবং বুঝতে সহজ হবে। তার পাশাপাশি আর কোন কোন জায়গা থেকে আমরা পড়াশোনা করলে আজকের লেসন সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা পাবো সেই বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে ন্যাশনাল ইনকাম সম্পর্কে। আমরা যাকে বাংলায় সামগ্রিক আয়, জাতীয় আয়, সামষ্টিক আয় বা মোট আয় বলে থাকি। এখানে আমরা দুজন ব্যক্তির দুটি ডেফিনিশন দেখব। একটি হচ্ছে অধ্যাপক মার্শাল আর একটি হচ্ছে অধ্যাপক পিগু প্রদত্ত দুটি সংজ্ঞা রয়েছে আমাদের সামনে। প্রথমটি দেখতে পাচ্ছ, দ্য লেবার এন্ড ক্যাপিটাল অফ এ কান্ট্রি অ্যাক্টিং অন ইটস ন্যাচারাল রিসোর্সেস প্রডিউস অ্যানুয়ালি এ সার্টেইন net aggregate commodities, materials and immaterial including services of all kinds. This is the true net annual income or revenue of the country or national dividend. অধ্যাপক মার্শাল বলতে চাচ্ছেন যে একটা দেশে আমরা জানি লেবার এবং ক্যাপিটাল কাজ করে ন্যাচারাল রিসোর্সেস হিসেবে, যে প্রাকৃতিক সম্পদ হিসেবে এই দুটি প্রধান উৎপাদনের উপকরণ একটা দেশের মধ্যে যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে ব্যবহৃত হচ্ছে, সেই রকম এগ্রিগেট কমোডিটি পাওয়ার জন্য 1 বছর পর্যন্ত সময়, আমরা যেটিকে আমাদের দেশের প্রেক্ষিতে বা বেশিরভাগ দেশের ক্ষেত্রে এটিকে আমরা 1 অর্থ বছরে হিসাব করতে দেখি। তো এই 1 অর্থ বছর পর্যন্ত সময়ে কি পরিমাণ লেবার এবং ক্যাপিটাল একটা দেশে ন্যাচারাল রিসোর্স হিসেবে আমরা ব্যবহৃত হতে দেখি, এটি হচ্ছে মূলত একটা দেশের 1 বছরের ইনকাম বা রেভিনিউ ওই জাতির জন্য, ওই দেশের জন্য। আর এই যে 1 বছর পর্যন্ত ওই দেশের যে ইনকাম বা রেভিনিউ আর্ন হচ্ছে, এটিকে আমরা যদি এগ্রিগেট করি বা আমরা যদি এর সমষ্টি বের করি তাহলে তাকেই অধ্যাপক মার্শালের ভাষায় ন্যাশনাল ইনকাম বলা হয়। আমরা অধ্যাপক পিগুর ডেফিনিশনটা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে ন্যাশনাল ইনকাম ইজ দ্যাট পার্ট অফ দ্য অবজেক্টিভ ইনকাম অফ দ্য কমিউনিটি ইনক্লুডিং অফ কোর্স ইনকাম ডিরাইভড ফ্রম অ্যাব্রড হুইচ ক্যান বি মেজার্ড ইন মানি। অধ্যাপক পিগু বলতেছেন যে ন্যাশনাল ইনকাম হচ্ছে অবজেক্টিভ ইনকামের ওই অংশটি যেটি একটি সম্প্রদায়ের বা একটি জাতির বা একটি দেশের জন্য ইনকামটি করা হচ্ছে, ইনক্লুডিং অফ কোর্স
ইনকাম ডিরাইভড ফ্রম অ্যাব্রড, আর এই ইনকামটি আমরা পাচ্ছি বিদেশ থেকেও। আমরা জানি যে একটা দেশের সকল নাগরিক শুধুমাত্র ওই দেশেই বসবাস করে না, বরং অন্যান্য দেশে ওই দেশের নাগরিক বসবাস করতে পারে। তাই ন্যাশনাল ইনকামটি অধ্যাপক পিগোর মতে যে ন্যাশনাল ইনকাম শুধুমাত্র ওই দেশের অভ্যন্তরে থেকে যে ইনকামটি হবে সেটি নয়, বরং অন্যান্য দেশ থেকে ওই দেশে প্রেরিত অর্থ ওই দেশের ন্যাশনাল ইনকামে মেজার করা হবে, পরিমাপ করা হবে। এটিকেই অধ্যাপক পিগো ন্যাশনাল ইনকাম হিসেবে বলছেন। তো ডেফিনেশনের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল ইনকামের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইনকামকে মনিটারি টার্মে এস্টিমেট করা হয়, অর্থাৎ এটি একটি আর্থিক রূপ থাকবে, এর একটি সংখ্যাগত পরিচয় থাকবে। This may be expressed in current price or some base year prices. এখানে আমরা দুই ধরনের ধারণা পাচ্ছি যে এটিকে, এই ন্যাশনাল ইনকামকে অনেক সময় কারেন্ট প্রাইসে প্রকাশ করা হবে, আবার অনেক সময় বেজ ইয়ার প্রাইসেও প্রকাশ করা হতে পারে। এই দুটি জায়গাতে আমরা ন্যাশনাল ইনকামের দুই ধরনের পরিচয় পাচ্ছি। একটি হচ্ছে কারেন্ট প্রাইসের বেসিসে ন্যাশনাল ইনকাম, আর একটা হচ্ছে অতীতের কোনো একটা বছরের ভিত্তিতে যদি ন্যাশনাল ইনকামকে এক্সপ্রেস করা হয়। এরপর বৈশিষ্ট্যটি হচ্ছে only the value of final goods and services are taken into account for measuring national income. ন্যাশনাল ইনকাম পরিমাপের ক্ষেত্রে ধরতে হবে একটি নির্দিষ্ট বছরের ফাইনাল গুড বা চূড়ান্ত দ্রব্য এবং সেবা যেই পরিমাণ উৎপাদিত হচ্ছে সেই চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্যকেই ন্যাশনাল ইনকামে পরিমাপ করা হবে বা গণনা করা হবে বা কনসিডার করতে হবে। এটি হচ্ছে যে আমরা জানি কোনো গুডস এন্ড সার্ভিসেস এর বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন স্টেপ থাকে। তো এখানে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাইমারি গুডস, আরেকটি হচ্ছে সেকেন্ডারি গুডস, আর একটি হচ্ছে ফাইনাল গুডস। প্রাইমারি গুডস এবং সেকেন্ডারি গুডস এই দুটি দ্রব্যকে ন্যাশনাল ইনকাম মেজারের ক্ষেত্রে এই দুই ধরনের দ্রব্যকে অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে যে ফাইনাল গুডের প্রাইসটাকে ন্যাশনাল ইনকাম মেজারমেন্টে ধরতে হবে। এরপর বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম ইজ অলওয়েজ এক্সপ্রেসড উইথ রেসপেক্ট টু এ গিভেন পিরিয়ড অফ টাইম। এটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়কে নির্ধারণ করে সেই সময়ের ন্যাশনাল ইনকামকে প্রকাশ করতে হবে। হেন্স ইটস এ ফ্লো কনসেপ্ট, এবং এটাকে বলা হচ্ছে একটি চলমান ধারণা। চলমান ধারণা বলতে এখানে আমরা চিন্তা করতে পারি যে ন্যাশনাল ইনকাম যদি আমরা একটা নির্দিষ্ট সময়ে হিসাব করি, আমরা এটা বলতে পারছি যে চলমান সময়ে আমরা রয়েছে 2025-2026 অর্থ বছরে। আমরা যদি এই 2025 এবং 26 অর্থ বছরের ন্যাশনাল ইনকাম চিন্তা করি, তাহলে আমরা যে সময়টাতে রয়েছে 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 2026 সালের জুনের 30 তারিখ পর্যন্ত, এই সময়ে এই গিভেন পিরিয়ড অফ টাইমে আমরা একটা ন্যাশনাল ইনকাম পাবো, যেটা আবার 2026-27 অর্থ বছরে এটা পরিবর্তন হয়ে যেতে পারে। এটিকে আমরা বলছি ফ্লো কনসেপ্ট। অল টাইপস অফ পিওর এক্সচেঞ্জ ট্রানজাকশন, এর পরের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে পিওর এক্সচেঞ্জ ট্রানজাকশন আর এক্সক্লুডেড ফ্রম ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। এখানে এই পিওর এক্সচেঞ্জ ট্রানজাকশন আছে যত ধরনের, এই হিসাব থেকে, জাতীয় আয়ের এই হিসাব থেকে আমাদের এই পিওর এক্সচেঞ্জ ট্রানজাকশনটি বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে, অর্থাৎ এটি আমাদের ন্যাশনাল ইনকামের মেজারমেন্টে আসবে না। এরপর বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম ইজ নট সিম্পলি দ্য সাম অফ অল পার্সোনাল ইনকামস ইন আ কান্ট্রি। ন্যাশনাল ইনকামকে আমরা একটা দেশের সকল মানুষের, সকল নাগরিকের শুধুমাত্র আয়ের যে সমষ্টি, এই সমষ্টিটাকেই আমরা ন্যাশনাল ইনকাম সহজে বলতে পারি না, বরং এর মধ্যে আরো অনেক বিষয় যুক্ত হবে, আরো অনেক বিষয় আমরা বিয়োগ করে বিবেচনা করব। সেই বিষয়গুলো আমরা মেজারমেন্টে বিস্তারিত দেখব। এখানে আমরা বৈশিষ্ট্যের কথা বললাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুই ধরনের জাতীয় আয় সচরাচর দেখি। একটি হচ্ছে জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বা আমরা বাংলায় বলি এটিকে মোট দেশজ উৎপাদন। আর একটি হচ্ছে জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। এই দুটি জায়গাকে আমরা এবার একটু আলাদা করে চিন্তা করব, যদিও উভয়টিকেই আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলে থাকি। তাহলে জিডিপিটাকে বলা হচ্ছে মেজার্স টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রিজ বর্ডার। এই কথাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে উইদিন এ কান্ট্রিজ বর্ডার। আমরা জানি যে প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট সীমারেখা থাকে, আর ওই সীমারেখার মধ্যে যেই পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হচ্ছে একটা গিভেন পিরিয়ড অফ টাইমে, ওই টাইমে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার যে আর্থিক মূল্যটি হচ্ছে, সেই মূল্যটিকে বলা হচ্ছে জিডিপি। অর্থাৎ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি। আর
জিএনপি তে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে জিএনপি মেজার্স দ্য টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড বাই রেসিডেন্টস। এই রেসিডেন্টস বলতে বোঝানো হচ্ছে সিটিজেন্স, অর্থাৎ একটা দেশে যেই পরিমাণ নাগরিক রয়েছে, সকল নাগরিক যেই পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করছে তাদের ইনকামের সমষ্টিটাকে বলা হচ্ছে জিএনপি। এখানে লক্ষ্য করো বলা হয়েছে ইনক্লুডিং ইনকাম আর্নড ফ্রম অ্যাব্রড। এটা বলা হচ্ছে যে ওই দেশের সকল নাগরিক, এমন কোনো সময় নাই যে ওই দেশের সকল নাগরিক ওই দেশেই অবস্থান করবে, বরং বিভিন্ন দেশে তারা অবস্থান করতে পারে। অবস্থানরত অবস্থায় তারা বিদেশ থেকে যে অর্থটা এই দেশে পাঠাবে সেটিকে বলা হচ্ছে যে এটাকে ইনক্লুড করা হবে, যেটি বাইরে থেকে বিদেশ থেকে যে অর্থটা, যে জাতীয় আয়ের অংশটা ওই দেশে আসবে সেটিকে ইনক্লুড করা হবে, এবং এক্সক্লুডিং ইনকাম আর্নড বাই ফরেন রেসিডেন্টস ইন দ্য কান্ট্রি। আর এক্সক্লুড করা হবে অর্থাৎ বাদ দেয়া হবে ওই দেশের জিএনপি থেকে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ জিএনপি অন্য দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে, এই বিষয়টি এই জিএনপি থেকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ রয়েছে জিডিপি পরিমাপের যে ফর্মুলাটি এখানে রয়েছে। জিডিপি পরিমাপের ক্ষেত্রে আমরা প্রাইভেট কনজাম্পশনকে ধরবো, অর্থাৎ একটা দেশের জিডিপিতে ওই দেশের মানুষ, ওই দেশের অবস্থানরত ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা রয়েছে তারা যেই পরিমাণ কনজাম্পশন করছে, ভোগ করছে, তাদের ভোগটাকে ধরতে হবে, এবং গভর্নমেন্ট স্পেন্ডিং ধরতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট স্পেন্ডিং বলতে সরকারের যে ব্যয়টি রয়েছে সেই সরকারের ব্যয়কে আমরা যোগ করব, এবং ইনভেস্টমেন্টকে আমরা ধরবো, অর্থাৎ সরকার যে বিনিয়োগ করে সেই বিনিয়োগটাকে আমাদের ধরতে হবে, এবং নেট এক্সপোর্টসকে ধরতে হবে, অর্থাৎ সরকারের যে আমদানি এবং রপ্তানি রয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্যের যে জিস্ট যতটুকু থাকে বিয়োগ করলে, আমরা জানি আমদানি করলে ব্যয় করতে হয়, রপ্তানি করলে সরকারের আয় হয়, তাহলে আমদানি এবং রপ্তানির যে পার্থক্যটা থাকে এই পার্থক্যটাকে বলা হয় নেট এক্সপোর্টস। এই নেট এক্সপোর্টস, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং রয়েছে প্রাইভেট কনজাম্পশন, এই চারটি বিষয়কে যোগ করে আমরা জিডিপি বের করতে পারবো। অর্থাৎ জিডিপি পাওয়ার ক্ষেত্রে আমাদের ডেফিনেশনটি হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সএন। এক্সএন বলতে সংক্ষেপে নেট এক্সপোর্টস কি বলা হয়। এরপর দেখতে পাচ্ছ জিএনপির যে ডেফিনেশনটি হচ্ছে, তাহলে জিএনপির ডেফিনেশনের মধ্যে আমরা এখান থেকে যে জিডিপি বের করলাম এই চারটা বিষয়ের সমন্বয়ে, এই জিডিপির সাথে এখানে ধরতে হবে ইনকাম আর্নড বাই রেসিডেন্টস অ্যাব্রড, অর্থাৎ বিদেশে ওই দেশের যে নাগরিকরা অবস্থান করছে তাদের প্রেরিত অর্থ জিডিপির সাথে যোগ করে, এবং ওই দেশে অবস্থানরত যেসব বিদেশি মানুষরা ইনকাম করে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের এই পাঠিয়ে দেওয়া আউটফ্লো ইনকামটিকে বাদ দিয়ে দিতে হবে ওই দেশের জিএনপির হিসাব থেকে। আশা করি বুঝতে পেরেছো যে জিডিপির এই জায়গাতে একটা বিষয় বিয়োগ হয়ে যাবে, আরেকটা বিষয় জিএনপির এই জায়গাটিতে জিডিপির সাথে একটা বিষয় যোগ করতে হবে, আর একটা বিষয় বিয়োগ করতে হবে। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই যে জিএনপি বলা হচ্ছে, এন মানে হচ্ছে ন্যাশনাল, অর্থাৎ এখানে আমরা মনে রাখবো যে এই ন্যাশনাল কথাটা থেকে মূলত আসছে ওই দেশের সিটিজেন কথাটি, অর্থাৎ ওই দেশের যারা নাগরিক, ওই নাগরিকদের ইনকাম পৃথিবীর যে কোনো সাইড থেকে আসতে পারে, সেটাকে আমরা জিএনপির হিসাবে ইনক্লুড করব। এবং যেহেতু তারা ওই দেশের ভৌগোলিক সীমারেখায় নেই, যেহেতু তারা ভৌগোলিক সীমারেখার বাইরে অবস্থান করছে, তাই তাদেরটিকে আমরা নিব, এবং ওই দেশে অবস্থানরত অন্য কোনো দেশের নাগরিক যেটা ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদন করা সত্ত্বেও বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তাই সেটিকে আমরা ওই জিডিপির হিসাব থেকে এক্সক্লুড করব, এই কথাটি এখানে বলা হচ্ছে। এরপর বলা হয়েছে ইউজড টু মেজার ডোমেস্টিক ইকোনমিক পারফরমেন্স এন্ড গ্রোথ। জিডিপি দ্বারা পরিমাপ করা হয় মূলত একটা দেশের দেশজ অর্থনৈতিক পারফরমেন্স কেমন হচ্ছে, দেশের অর্থনৈতিক গ্রোথ কেমন হচ্ছে, এটি জিডিপি তে পরিমাপ করা হয়, এবং জিএনপি তে পরিমাপ করা হয় টু অ্যাসেস দ্য ওভারঅল ইকোনমিক স্ট্রেংথ। এটা মূল্যায়ন করা হচ্ছে যে ওভারঅল ওই দেশের ইকোনমিক স্ট্রেংথ, ইকোনমিক অর্থনৈতিক শক্তিটা আসলে কতটুকু, একটা কান্ট্রির রেসিডেন্টরা গ্লোবালি ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স কতটা রাখতে পারছে, এটিকে জিএনপি দ্বারা পরিমাপ করা হয়। বলে রাখছি যে এই জিডিপি এবং জিএনপি এই দুটি জাতীয় আয়ের মধ্যে সবচাইতে ওয়ার্ল্ড ওয়াইড বা একটা দেশের অভ্যন্তরীণ শক্তি, অর্থনৈতিক সক্ষমতা বোঝা যায় মূলত জিডিপি দ্বারা, কেননা জিএনপির মধ্যে বিদেশিদের আয় যুক্ত থাকে। আর আমরা জানি উন্নয়নশীল আমাদের যেরকম দেশগুলো রয়েছে তৃতীয় বিশ্বের, এই দেশগুলোতে বেশিরভাগ মানুষ বিদেশমুখী, বেশিরভাগ মানুষ বিদেশে উপার্জন করার জন্য তাদের চেষ্টা থাকে, তাই বিদেশ থেকে পাঠানো যে রেমিটেন্স, এই রেমিটেন্স জিএনপি তে যুক্ত হয়, যার কারণে আমাদের এই জিএনপির হিসাবের চাইতে জিডিপির হিসাব আমরা অর্থনৈতিক
দেশের অর্থনৈতিক সক্ষমতা বোঝার জন্য বেশি কার্যকর বলে মনে করি। তাহলে আমরা যদি এই কনসেপ্টটিকে আরেকটু এক্সপান্ড করি, এবার তোমরা দেখতে পাচ্ছ রয়েছে জিডিপি। জিডিপি বলতে আমরা বোঝার চেষ্টা করেছি যে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হচ্ছে সেটি ওই দেশের নাগরিক কর্তৃক হতে পারে, কিংবা ভিনদেশী নাগরিক ওই দেশে অবস্থান করে ইনকাম করতে পারে। তাদের ইনকামের সমষ্টি বা তাদের উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিটাকে আমরা জিডিপি বলি। একটু আগে আমরা ফর্মুলাও দেখেছি, C+I+G+XN। এটিকে আমরা বলছি মূলত ওই দেশের জিডিপি। এখানে আরেকটি নতুন টার্ম আসলো এনডিপি। এনডিপি বলতে বোঝানো হচ্ছে মূলত নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এই নেট ডোমেস্টিক প্রোডাক্টকে যদি আমরা বাংলায় বলি তাহলে আমরা বলবো নিট দেশজ উৎপাদন। অর্থাৎ নিট দেশজ উৎপাদনটিকে যখন আমরা বের করব তখন মূলত গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকেই আমাদের এটি বের করতে হবে। সহজ কথায় আমরা যদি জিডিপি থেকে সিসিএ বিয়োগ করি, এখানে সিসিএ বলতে বোঝানো হলো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এই ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সটি হচ্ছে মূলত সিসিএ। এটি দ্বারা বোঝানো হচ্ছে যেই পরিমাণ সম্পদ ওই দেশের এক বছরে উপার্জিত হচ্ছে, ওই পরিমাণ সম্পদের যে মূল্য বছরের শুরুতে ছিল সেই মূল্যটি ওভার দ্য টাইম সেম পজিশনে সেম অ্যামাউন্টে এক্সিস্ট করে না। আমরা জানি যে দ্রব্যের মূল্যের পরিবর্তন ঘটে ব্যবহারের কারণে, আর সম্পদের যে ব্যবহারজনিত ব্যয়, এই ব্যবহারজনিত ব্যয়টাকেই আমরা বলছি সিসিএ, অথবা এটিকে আমরা ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয় বলে থাকি। এই অবচয় ব্যয়টাকে যদি আমরা জিডিপি থেকে বিয়োগ করি তাহলে আমরা যে পরিভাষাটি পাবো, যে জাতীয় আয়ের হিসাবটি পাচ্ছি, সেটিকে বলা হচ্ছে এনডিপি বা নিট দেশজ উৎপাদন। একইভাবে আমরা জিএনপির হিসাবে বলেছিলাম যে জিএনপিতে আমরা মূলত জিডিপির সাথে আমরা এক্সপোর্ট ইনকাম বা আমরা এটাকে বলছি যে অ্যাব্রোড থেকে যে ইনকামটা আসে সেই ইনকামটা আমরা সহজে যদি এটাকে বলি যে রেমিটেন্স, তাহলে এই রেমিটেন্সটাকে আমরা জিডিপির মধ্যে ইনক্লুড করতে দেখি, যোগ হতে জানি, এবং আমাদের দেশ থেকে ওই দেশে ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা বিদেশিরা কাজ করে তাদের ইনকামটা অন্য দেশে তারা পাঠিয়ে দেয়। এটাকে আমরা বলি যে এটা বিয়োগ হয়ে যাবে ফ্যাক্টর পেমেন্টস পেইড টু অ্যাব্রোড, অর্থাৎ যেটি বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই পাঠিয়ে দেওয়া ইনকামটা জিএনপি থেকে বিয়োগ করা হয় এবং বিদেশ থেকে রেমিটেন্স হিসেবে ওই দেশে যেটি ইনফ্লো হচ্ছে সেই একটি যোগ করা হয়। এটি হচ্ছে জিএনপির হিসাব। আর এই জিএনপি থেকে যখন আমরা দেখব যে জিএনপি থেকে যদি এই ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অথবা ডেপ্রিসিয়েশন কস্ট এটিকে আমরা বিয়োগ করি তাহলে আমরা যে হিসাবটা পাবো সেটিকে আমরা বলছি নেট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ নিট জাতীয় আয়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট এন্ড ডিসপোজেবল ইনকাম। এখানে আমরা দুই ধরনের ইনকামের কথা বলছি। একটি হচ্ছে আমরা সহজে যেটিকে বাংলায় যাকে বলা হয় ব্যক্তিগত আয়, আর একটি হচ্ছে ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত আয় এবং ব্যয়যোগ্য আয়, মূলত ব্যক্তিগত আয় হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি বা একটি পরিবার যেই পরিমাণ আর্থিক আয় উপার্জন করে তার এই আর্থিক আয়ের সমষ্টিটাকে বলা হচ্ছে প্রাইভেট ইনকাম বা ব্যক্তিগত আয়। এই প্রাইভেট ইনকামের যে সূত্রটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা হিসাব করার ক্ষেত্রে যদি বলি যে ন্যাশনাল ইনকাম অর্থাৎ ওই দেশের জাতীয় আয়কে আমরা কনসিডার করব। এরপর দেখতে পাচ্ছ ট্রান্সফার পেমেন্ট রয়েছে। ট্রান্সফার পেমেন্ট বলতে বোঝানো হচ্ছে হস্তান্তর পাওনা। এই হস্তান্তর পাওনা বলতে এখানে মূলত যেটা বোঝানো হচ্ছে যে একটা দেশে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট হতে দেখি, তার মধ্যে এক ধরনের পেমেন্ট আছে যে পেমেন্ট ওই রাষ্ট্র ওই দেশ করার ক্ষেত্রে ওই রাষ্ট্রের পেমেন্টের পরিবর্তে কিছু পাওয়ার থাকে না বা কিছু চাওয়ার থাকে না, ওই পেমেন্টকে বলা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্টের এই জায়গাটা আমরা এক্সাম্পল হিসেবে চিন্তা করি যে ওই দেশে যারা রিটায়ার্ড পার্সন আছে, ওই দেশে যারা সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, তাদের জন্য সরকারের যে ব্যয়টা আছে এই ব্যয়ের জন্য সরকারের কোনো আয় বা প্রত্যাশা থাকে না, এই ধরনের ব্যয়কে ট্রান্সফার পেমেন্ট বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ইন্টারেস্ট অন পাবলিক ডেপ্ট, অর্থাৎ সরকারের যে ঋণ থাকে সেই ঋণের যে ইন্টারেস্ট সরকারের দিতে হয় সেই ঋণের ইন্টারেস্টটাও এই ক্ষেত্রে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ সরকারি ঋণের সুদ
এরপর বলা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ সামাজিক নিরাপত্তা খাতে সরকারের যে ব্যয় হচ্ছে, সামাজিক নিরাপত্তা খাতের ব্যয়টা হচ্ছে অনেকটা ট্রান্সফার পেমেন্টের মতোই, যে যে জায়গাতে ব্যয় করার জন্য ওটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, রাষ্ট্রের সকলের অধিকার সঠিকভাবে সংরক্ষণের জন্যই সরকার মূলত সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে থাকে। আমরা জানি এই ব্যয়ের হিসাবটিও সোশ্যাল সিকিউরিটি কস্ট বা সোশ্যাল সিকিউরিটি পারপাস সরকারের যে এক্সপেন্ডিচার হচ্ছে সেই এক্সপেন্ডিচারকেও প্রাইভেট ইনকামের মধ্যে আমাদের যোগ করতে হচ্ছে। এবং আরেকটি বিষয় যোগ হচ্ছে এর মধ্যে প্রফিট অ্যান্ড সারপ্লাস অফ পাবলিক এন্টারপ্রাইজেস, অর্থাৎ সরকারি উদ্যোগে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প রয়েছে সেই শিল্পগুলো থেকে সরকার যে প্রফিট বা সারপ্লাস আর্ন করতে পারছে এটিকেও একসাথে ধরা হচ্ছে। অর্থাৎ প্রাইভেট ইনকাম বলতে এখানে একই সাথে 5টা বিষয়ের সমষ্টিকে বলা হচ্ছে প্রাইভেট ইনকাম। অর্থাৎ একটা দেশ একটা নির্দিষ্ট সময়ে যত ধরনের আয় এবং ব্যয়গুলো ওই দেশকে করতে হচ্ছে বা সরকার আয় হিসেবে সেগুলো সরকার পেয়ে যাচ্ছে, এর সমষ্টিটাই হচ্ছে ব্যক্তিগত আয়, বলা হচ্ছে প্রাইভেট ইনকাম। এখান থেকে আমরা ডিসপোজেবল ইনকামকে একটু আলাদা করে চিন্তা করব, যে প্রাইভেট ইনকাম যখন আমরা এই 5টা বিষয় আমরা দেখলাম, 5টা বিষয় আমরা দেখলাম, এই 5টা বিষয় থেকে যখন প্রাইভেট ইনকাম একটা দেশ নির্ণয় করতে পারবে, তখন এই প্রাইভেট ইনকাম বা পার্সোনাল ইনকাম থেকে সরকারের যে বাধ্যতামূলক খরচগুলো আছে, সরকারকে যে টাকাটা ওই ব্যক্তি বা পরিবারকে দিয়ে দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, যে আমরা জানি ইনকাম করলে ইনকামের ট্যাক্স দিতে হয়, প্রপার্টি থাকলে প্রপার্টি ট্যাক্স দিতে হয়, সেলস হলে সেলসের ট্যাক্স দিতে হয়, বিভিন্ন পারপাজে যে ট্যাক্সটা সরকার তার কাছ থেকে নিয়ে নিচ্ছে সেই ট্যাক্সটা যদি পার্সোনাল ইনকাম থেকে বিয়োগ করা হয় এবং বলা হচ্ছে রিসিপ্ট ফ্রম অফ দ্য গভর্নমেন্ট, এবং সরকারের বিভিন্ন ধরনের যে পাওনাগুলো আছে, আমরা সরকারকে বিভিন্ন ভাবে অনেক জায়গাতে অনেক কিছু দিচ্ছি, যেমন কোনো জায়গাতে সরকারকে আমাদের জরিমানা দিতে হচ্ছে, কোনো জায়গাতে আমাদের ফি দিতে হচ্ছে, এই বিভিন্ন ভাবে আমরা সরকারকে যেগুলো বাধ্যতামূলক ভাবে দিব, এই দেয়ার পরিমাণগুলোকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ কর এবং কর বহির্ভূত যেসব প্রদেয় সরকার আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এই সবগুলোকে যদি আমরা পার্সোনাল ইনকাম থেকে বিয়োগ করলে আমাদের যে ইনকামটুকু থাকছে এই ইনকামটাকেই বলা হচ্ছে ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ ব্যয়যোগ্য আয়। অর্থাৎ এই ইনকামটাই ওই ব্যক্তি ব্যয় করতে পারবে। এই ক্ষেত্রে আরেকটি ইনকামের কথা বলে রাখি, সেটি হচ্ছে পিসিআই, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকামকে আমরা খুব বারবার বলতে শুনি, আমরা অনেক এটা সম্পর্কে জানি যে মাথাপিছু আয়, বাংলায় যাকে বলা হয় মাথাপিছু আয়, সেটি হচ্ছে সংক্ষেপে পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম। আর এই পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে ন্যাশনাল ইনকামকে ভাগ করতে হয় টোটাল পপুলেশন দ্বারা। এই ন্যাশনাল ইনকামের যে সংখ্যাটি আমরা প্রতি বছর পাচ্ছি, প্রতি অর্থ বছরে সরকার হিসাব করছে, এই ন্যাশনাল ইনকাম বা এটাকে আমরা বলতে পারি জিডিপি, এই জিডিপির যে টোটাল ফিগারটা আসবে, এই টোটাল ফিগারকে যদি আমরা ওই সময়ে জীবিত সকল জনসংখ্যার পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা প্রত্যেক জনের মাথাপিছু যে আয়টা পাচ্ছি সেটি হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। তাহলে এই পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে বলা হয় যে যদিও পার ক্যাপিটা ইনকাম আমরা দেখছি যে আমাদের 2000-এরও বেশি মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা পার ক্যাপিটা ইনকামকে সঠিক মেজারমেন্ট অফ ইনকাম ফর এ সিটিজেন আমরা বলতে পারি না। এই কারণে বলতে পারি না যে এই জায়গাতে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে একটা এভারেজ ধারণা আমাদের দিচ্ছে, ওভারঅল ধারণা আমরা পাচ্ছি। আর এই ওভারঅল ধারণার মধ্যে যে জিনিসটা সবচাইতে মিসিং আছে সেটি হচ্ছে ইনকাম ডিসক্রিমিনেশন। আমরা আয় বৈষম্যের কথা জেনেছি, আর এই আয় বৈষম্যের যে ব্যাপারটি হচ্ছে যে একজন মানুষ খুব বেশি ধনী, আরেকজন মানুষ খুব বেশি গরিব, যখন এই ধনী আর গরিবের আয়টাকে একত্র করে আমরা গড় করে দিচ্ছি, তখন উভয়কেই আমরা বেশ ধনী করে পাচ্ছি। কিন্তু এই জায়গাতে আমাদের যে পার্থক্যটি হচ্ছে যে একজন গরিব মানুষ যে তার বেঁচে থাকার অধিকারটুকু, তার ন্যূনতম প্রাপ্তিটুকু নেই, আর যে ধনী মানুষটা তার অর্থের পরিমাণ, তার আয়ের পরিমাণ অনেক বেশি। তাই এই জায়গা থেকে আমরা যে মাথাপিছু আয় পাচ্ছি সেটি আমাদের ওই রকম ভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য, আমাদের ইকোনমিক গ্রোথ বোঝার জন্য, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট বোঝার জন্য আমরা এই পিসিআই কে একটি উপযুক্ত মেজারমেন্ট বলতে পারি না। আমরা এই লেসনে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে স্যাম্পল কোশ্চেন রয়েছে, লক্ষ্য করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সক্লুডেড ফ্রম দ্য ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম? বলা হচ্ছে
যে জাতীয় আয়ের হিসাব থেকে কোনটি বাদ দিতে হয়, কোনটিকে আমরা বাদ দিয়ে চিন্তা করব। একটি হচ্ছে ওয়েজেস অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স, যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের বেতন, আরেকটি হচ্ছে জমি থেকে প্রাপ্ত খাজনা, আরেকটি হচ্ছে প্রফিট অফ কোম্পানিজ, কোম্পানির যে প্রফিট পায় সেইগুলো। এগুলোকে আমরা একটাকেও বাদ দিব না, বরং আমরা বাদ দিব ট্রান্সফার পেমেন্টকে। ট্রান্সফার পেমেন্ট বলতে আমরা জাতীয় আয়ের ক্ষেত্রে যে ট্রান্সফার পেমেন্টটা হয়, অর্থাৎ হস্তান্তর পাওনাটা আমরা পাই, এই হস্তান্তর পাওনাটাকে জাতীয় আয় পরিমাপ থেকে আমাদের বাদ দিতে হয়, এক্সক্লুড করতে হয়। তাহলে আমাদের জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে যে বিষয়গুলোকে আমরা বাদ দেওয়ার কথা দেখব, সামনে আসবে, ওই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। এরপর তোমরা দেখতে পাচ্ছ হুইচ মেজার অফ ন্যাশনাল ইনকাম ইনক্লুডস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এখানে বলা হচ্ছে যে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত অর্থ, আমরা যেটিকে প্রবাসী আয় বা রেমিটেন্স বলে থাকি, এই রেমিটেন্স কোন ধরনের জাতীয় আয়ে আমরা ইনক্লুড করি। এখানে 4 ধরনের জাতীয় আয়ের কথা বলা হয়েছে জিডিপির কথা, এনডিপির কথা, এনএনপির কথা এবং জিএনপির কথা, যেগুলো সম্পর্কে আমরা একটু আগেও দেখেছি। তো এই 4টা হিসাবের মধ্যে আমরা কোনটিতে জাতীয় আয়, কোন ধরনের জাতীয় আয়ের মধ্যে ফ্যাক্টর ইনকামকে আমরা ইনক্লুড করব, সেটি হচ্ছে জিএনপি, অর্থাৎ অপশন হবে উত্তর বি হবে। কেননা আমরা জিএনপির ক্ষেত্রে বলেছিলাম যে জিএনপির ডেফিনেশনের মধ্যে রয়েছে এন মানে হচ্ছে ন্যাশনাল, বা এখান থেকে আমরা এটাকে বলতে পারি ন্যাশনাল মানে হচ্ছে সিটিজেন ওই দেশেও অবস্থান করতে পারে, অথবা বিদেশের কোনো জায়গা থেকে সিটিজেন ইনকাম করে ওই দেশে পাঠাতে পারে। তাহলে আমাদের দেশের যেই সব নাগরিকরা বিদেশে অবস্থান করছে, তারা যদি আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, সেটি আমাদের দেশের জিএনপিতে হিসাব করতে হবে, অর্থাৎ জিএনপিতে তাদের ইনকামটি যুক্ত হবে। এটি হচ্ছে এখানে এই প্রশ্নের মূল কথা। পরবর্তী লেসনে আমরা দেখতে পাচ্ছি ইউটিলিটি অফ দ্য স্টাডি অফ ন্যাশনাল ইনকাম। দেখতে পাচ্ছ যে আমরা এই ন্যাশনাল ইনকামটি আসলে কেন হিসাব করি, এটি আমাদের কি ধারণা দিচ্ছে, বা এই ধারণার প্রয়োজনীয়তাটা আসলে কি। প্রথমত হচ্ছে মেজারিং ইন ইকোনমিক পারফরমেন্স, এর মাধ্যমে আমরা ইকোনমিক পারফরমেন্স মেজার করতে পারবো। আমরা বুঝতে পারবো জিডিপি, যদি আমরা ওভার দ্য টাইম আমরা জিডিপি লক্ষ্য করি যে বিভিন্ন বছরে আমাদের জিডিপির পারফরমেন্স কেমন ছিল, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের জাতীয় আয়ের সক্ষমতাটা কেমন। যদি এটা কমে যায়, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ওভারঅল আমাদের দেশের ইকোনমিক পারফরমেন্স ইজ গোয়িং ডাউন, আর যদি এটি আমরা বাড়তে দেখি, তাহলে আমরা বলতে পারবো যে ইকোনমিক পারফরমেন্স ইজ গোয়িং টু বি বেটার। এরপর বলা হচ্ছে যে ইন্ডিকেটর অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটি হচ্ছে আমাদের জীবনযাত্রার মানের একটি নির্দেশক। আমরা জীবনযাত্রা কেমন, আমাদের ইকোনমিক পারফরমেন্স থেকে আমরা কতটা আসলে স্ট্যান্ডার্ড অফ লিভিং কে উন্নত করতে পারছি, সেটি বোঝার জন্য আমাদের এই ন্যাশনাল ইনকামকে স্টাডি করতে হবে, ন্যাশনাল ইনকামকে আমাদের মেজার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনযাত্রার মান উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে। এরপর বলা হচ্ছে ফর্মুলেটিং ইকোনমিক পলিসিস, আমাদের ইকোনমিক যে পলিসি গুলো হয়, তোমরা জানো যে 5 ইয়ার প্ল্যান হচ্ছে, আমাদের প্রতি বছর বাজেট হচ্ছে, এরকম বিভিন্ন মন্ত্রণালয় ইকোনমিক পলিসি গুলো নির্ধারণ করছে, বাংলাদেশ ব্যাংক পলিসি নির্ধারণ করছে। এই পলিসি ডিটারমিনেশনের ক্ষেত্রে আমাদের এই জিডিপির হিসাবটা জানতে হবে, এবং জিডিপি থেকে দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনকাম ঠিক কোন জায়গাতে ভালো হচ্ছে, আমাদের ইনকাম কোন জায়গাতে আরো ভালো হওয়া উচিত। এই জায়গাগুলোকে ভালো করার জন্য আমাদের পলিসিগুলো যেভাবে ফর্মুলেট করা উচিত, তার মধ্যে এটা বোঝার জন্য আমাদের এই জিডিপি হিসাব করতে হয়, জিডিপি থেকে সিদ্ধান্ত নিতে হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ বেসিস ফর ডেভেলপমেন্ট প্ল্যানিং, এই জন্য আমাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলো হচ্ছে, যে উন্নয়ন পরিকল্পনাগুলো সরকারি বা বেসরকারি বিভিন্ন জায়গা থেকে উন্নয়ন পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে, এবং এই পরিকল্পনার ভিত্তিতে যেসব প্রকল্প কাজ করছে, সেই প্রকল্পগুলোর ভিত্তি হচ্ছে জাতীয় আয়। অর্থাৎ জাতীয় আয় আমাদের ঠিক করে দিচ্ছে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানিং গুলো কোন কোন জায়গাতে ফোকাস করে এগিয়ে যাবে। এরপর বলা হচ্ছে কম্পারিজন বিটুইন নেশনস, আমরা যদি বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন দেশের ইকোনমিক কন্ডিশনের মধ্যে, বিভিন্ন দেশের ইকোনমিক পারফরমেন্সের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই, যদি আমরা দেখতে চাই যে তুলনামূলক এগিয়ে কোন জাতি, কোন দেশ রয়েছে, বা আমরা একই জাতির বিভিন্ন সময়ের মধ্যে যদি আমরা তুলনা করতে চাই, তাহলেও আমরা জিডিপি থেকে ধারণা নিতে পারি এবং তুলনা করতে পারি যে কোন সময় আমরা ভালো ছিলাম, অথবা তুলনামূলক সমসাময়িক কোন জাতি এগিয়ে আছে। এরপর হচ্ছে আইডেন্টিফাই ইনকাম ইনইকুয়ালিটি। দেখতে পাচ্ছ যে ইনকাম ইনইকুয়ালিটির ক্ষেত্রে বা আয় বৈষম্যের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো জিডিপির মাধ্যমে, আমরা আইডেন্টিফাই করতে পারবো জিএনপির মাধ্যমে, যে আমাদের ইনকাম যে ইনইকুয়ালিটি রয়েছে, ইনকামের যে ডিসক্রিমিনেশন রয়েছে, এই বিষয়গুলো খুঁটিনাটি
তুলে আনা সম্ভব ন্যাশনাল ইনকামের মাধ্যমে। এরপর বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচারাল চেঞ্জেস, কাঠামোগত পরিবর্তনটা বোঝা যায় ন্যাশনাল ইনকামের মাধ্যমে। যে আমরা বিভিন্ন ভাবে আমাদের এই ন্যাশনাল ইনকামের হিসাবটি আসে, আমরা জানি ন্যাশনাল ইনকাম বিভিন্ন ভাবে হিসাব করতে হয়। তার মধ্যে আমরা জানি উৎপাদন পদ্ধতি আছে, আয় পদ্ধতি আছে, ব্যয় পদ্ধতি আছে, যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এর মধ্যে আমরা যখন হিসাব করব, আমরা প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা পারফরমেন্স লক্ষ্য করব। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কৃষি খাত থেকে আমাদের ইনকাম কেমন হচ্ছে, শিল্প খাত থেকে আমাদের ইনকাম কেমন হচ্ছে, আমরা দেখবো সেবা খাত থেকে আমাদের ইনকাম কেমন হচ্ছে। এই প্রত্যেকটি খাতের ইনকাম যখন আমরা আলাদা করে পাবো, তখন আমরা তুলনা করতে পারবো যে আমাদের ইনকাম আগের চাইতে ভালোর দিকে যাচ্ছে নাকি মন্দের দিকে যাচ্ছে। যার কারণে আমরা বুঝতে পারবো যে স্ট্রাকচারাল চেঞ্জ গুলো আসলে কেমন, কতটা পজিটিভ কতটা নেগেটিভ। এরপর বলা হচ্ছে গাইডিং ফরেন ট্রেড পলিসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এটি, যে বিদেশে ব্যবসার ক্ষেত্রে আমাদের যে পলিসি মেকিং করতে হবে, যে আমাদের নীতি নির্ধারণ করতে হবে, এই নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে আমাদের জিডিপি। অর্থাৎ আমরা যখন হিসাব করব ন্যাশনাল ইনকাম, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই হিসাবের জায়গাটাতে আমাদের ফোকাসটা কেমন, আমাদের ট্রেন্ডস কেমন। সেই ক্ষেত্রে তখন আমরা ডিসিশন নিতে পারবো, তখন আমরা পলিসি মেক করতে পারবো যে আমাদের এই ফরেন ট্রেডকে আমরা ঠিক কোন দিকে নিয়ে যেতে চাই, কিভাবে নিয়ে যাওয়া যায়। এরপর বলা হচ্ছে ইভালুয়েটিং ডেভেলপমেন্ট প্রোগ্রামস, উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন। আমরা যে ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো রান করছি, আমাদের যে প্রোগ্রামস গুলো কন্টিনিউয়াসলি চলছে, এই প্রোগ্রামস গুলো কিভাবে ইভালুয়েট করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, সেটি হচ্ছে মূলত উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন। এরপর হচ্ছে ফরকাস্টিং ফিউচার ট্রেন্ডস, এবং ভবিষ্যতে আমাদের এই অর্থনৈতিক কন্ডিশন বা অর্থনৈতিক পলিসি মেকিং কোন দিকে যাবে, সেই ব্যাপারে আমরা ফরকাস্ট করতে পারবো, আমরা অনুমান করতে পারবো, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবো। এই জন্য মূলত আমাদের ন্যাশনাল ইনকাম স্টাডি করা উচিত। প্রশ্ন দেওয়া হয়েছে এই যে লেসনের উপর স্যাম্পল কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেইনস হোয়াই ন্যাশনাল ইনকাম স্ট্যাটিস্টিক্স আর ক্রুশিয়াল ফর ইকোনমিক প্ল্যানিং ইন ডেভেলপিং কান্ট্রিজ। আমাদের মতো এরকম উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পরিকল্পনার জন্য কেন ইনকাম স্ট্যাটিস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। এর এই কেনর উত্তরটাকে আমরা চারটা অপশন রয়েছে, কোনটাকে সবচাইতে উপযুক্ত কারণ বলতে পারি। একটি হচ্ছে দ্য রিফ্লেক্ট এক্সাক্ট ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যামাং অল সিটিজেন্স, যে জাতীয় আয়ের যে ইকোনমিক প্ল্যানিং, এই ইকোনমিক প্ল্যানিং থেকে আমরা পাচ্ছি যে এটা সকল সিটিজেনের সমান বা এক্সাক্ট ইনকাম ডিস্ট্রিবিউশন আমরা এখান থেকে পাই। এটি সত্য নয়, এটি আমরা পাই না। এরপর হচ্ছে দে ইন্ডিকেট দ্য ওভারঅল প্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ দ্য কান্ট্রি, এটি দেখায় ইন ওভারঅল একটা দেশের বা একটা ইকোনমির ওভারঅল প্রোডাক্টিভ ক্যাপাসিটি কেমন, সেটি আমরা এই ইকোনমিক প্ল্যানিং থেকে বা ন্যাশনাল ইনকামের স্ট্যাটিস্টিক্স থেকে আমরা এটা পাই। আরেকটা হচ্ছে দে গ্যারান্টি ইকুইটেবল রিসোর্স অ্যালোকেশন, এটা নিশ্চয়তা দিতে পারে যে ইকুইটেবল হবে রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে, যে প্রাকৃতিক সম্পদের বন্টনটি ইকুইটেবল হবে, অর্থাৎ ন্যায্য হবে, যা হওয়া উচিত তাই হবে। এটির নিশ্চয়তা আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স থেকে পাই, এটিও সত্য নয়। এরপর হচ্ছে দে এলিমিনেট দ্য নিডস ফর ফরেন এইড, যে বিদেশি সাহায্যের যে প্রয়োজনীয়তা, এটাকে আস্তে আস্তে বিলোপ করা হয় বা কমিয়ে আনা হয়, এটিও সত্য নয়। এটি ন্যাশনাল ইনকাম স্ট্যাটিস্টিক্স এর কাজ নয়। ন্যাশনাল ইনকাম স্ট্যাটিস্টিক্স এর মূল কাজটি হচ্ছে এটি একটা দেশের ওভারঅল প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে ইন্ডিকেট করছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, হোয়াই ইজ পার ক্যাপিটা ইনকাম ডিরাইভড ফ্রম ন্যাশনাল ইনকাম অফেন কনসিডার্ড অ্যান ইমপারফেক্ট মেজার অফ লিভিং স্ট্যান্ডার্ডস। আগের লেসনে আমি যে কথাটি বলেছি যে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়কে যেটি বের করা হয় মূলত ন্যাশনাল ইনকাম থেকে। আমরা জানি যে পার ক্যাপিটা ইনকামের যে সূত্রটা তোমরা দেখেছো, যে ন্যাশনাল ইনকাম ভাগ টোটাল পপুলেশন। এই ন্যাশনাল ইনকাম থেকে প্রাপ্ত এই মাথাপিছু আয়কে কেন প্রায় সময় ইমপারফেক্ট মেজার বলা হয়, যে এটি পর্যাপ্ত পরিমাপ আমাদেরকে দেয় না লিভিং স্ট্যান্ডার্ডসে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইট ডাজন্ট রিফ্লেক্ট ইনকাম ইনইকুয়ালিটি। আমরা এই যে যখন মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করছি, তখন আমরা কার আয় কম কার আয় খুব কম তাকে আমরা বিবেচনা করছি না, আমরা ওভারঅল গড় করে দেখছি। এই গড় ধারণা থেকে আমরা এই ইমপারফেক্ট মেজার বলছি এই পার ক্যাপিটা ইনকামকে, অর্থাৎ মাথাপিছু আয় বেড়ে গেলেই একটা দেশের অর্থনৈতিক সিচুয়েশন, অর্থনৈতিক ওভারঅল পারফরমেন্স খুব ভালোর দিকে যাচ্ছে, এই কথা আমরা বলতে পারি না।
এরপরের লেসনটি খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো এখানে রয়েছে মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের মেথডস গুলো কি হবে। এখানে প্রধানত আমরা তিন ধরনের মেথডস এর কথা বলি। একটি হচ্ছে আউটপুট অ্যাপ্রোচ, আরেকটি হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, আরেকটি হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। অর্থাৎ উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতিতে আমরা জাতীয় আয় পরিমাপ করতে পারি। এখানে রয়েছে উৎপাদন পদ্ধতির ফর্মুলা। উৎপাদন পদ্ধতিতে বলা হচ্ছে যে উৎপাদন পদ্ধতি একটা দেশে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হচ্ছে, যে পরিমাণ সেবা উৎপাদিত হচ্ছে, আমরা যদি সকল দ্রব্যের আয়, সকল দ্রব্যের উৎপাদিত দ্রব্যের মূল্যকে আমরা যদি হিসাব করে যদি আমরা যোগ করি, তাহলে আমরা ন্যাশনাল ইনকাম বের করতে পারবো। এটিকে মূলত আউটপুট অ্যাপ্রোচ বলা হয়। তো এই আউটপুট অ্যাপ্রোচ বা উৎপাদন পদ্ধতিতে আমরা যে সূত্র দিয়ে সহজে বের করতে পারি, সূত্রটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে সামেশন ভ্যালু অফ আউটপুট থেকে সামেশন ভ্যালু অফ ইন্টারমিডিয়েট কনজাম্পশন, এটাকে আমরা বিয়োগ করবো। অর্থাৎ যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হচ্ছে তার মূল্য থেকে আমাদের বিয়োগ করতে হবে ভ্যালু অফ ইন্টারমিডিয়েট কনজাম্পশন, অর্থাৎ যেগুলোকে আমরা মাধ্যমিক ভোগ হিসেবে বলছি। মাধ্যমিক যে ভোগটা আমরা করছি, অর্থাৎ মাধ্যমিক দ্রব্য হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করছি টু প্রডিউস অ্যানাদার ফাইনাল গুডস, এই ধরনের ইন্টারমিডিয়েট কনজাম্পশনকে অথবা ইন্টারমিডিয়েট গুডস এর প্রাইসকে আমরা বিয়োগ করে যে ভ্যালুটা আমাদের থাকবে, সেই ভ্যালুটার সামেশনই হবে ন্যাশনাল ইনকাম। অথবা আমরা এইভাবেও বলতে পারি, এখানে বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু গ্রস ভ্যালু অফ আউটপুট। আমাদের যে টোটাল প্রোডাকশনের যে গ্রস ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালু থেকে ইন্টারমিডিয়েট কনজাম্পশনটাকে আমরা বিয়োগ করব। অর্থাৎ আমরা যদি মাধ্যমিক ব্যয়টাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা যেটাকে পাবো গ্রস ভ্যালু এডেড, এটি হচ্ছে আমাদের আউটপুট অ্যাপ্রোচে ন্যাশনাল ইনকাম। এখানে বলা হচ্ছে টু গেট নেট ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট। আমরা যদি ফ্যাক্টর কস্টের দিক থেকে চিন্তা করে আমরা যদি নেট ন্যাশনাল ইনকাম অর্থাৎ নিট জাতীয় আয় আমরা বের করতে চাই, তাহলে আমাদের জিডিপি এট মার্কেট প্রাইসে আমাদের যে জিডিপি আমরা হিসাব করব। আমরা একটু আগে যে ফর্মুলা দেখেছি জিডিপির ক্ষেত্রে, সেই জিডিপি হিসাব করে সেখান থেকে আমাদের ডেপ্রিসিয়েশন অর্থাৎ যে সম্পদের ব্যবহারজনিত আয় বিয়োগ করার কথা আমরা বলেছি, অর্থাৎ সিসিএ মাইনাস করেছি, সেই সিসিএটিকে আমরা মাইনাস করব এবং আমরা এক্ষেত্রে যোগ করব নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ বিদেশ থেকে যে ফ্যাক্টর ইনকামটা আমাদের দেশে ইনফ্লো হচ্ছে সেটিকে আমরা যোগ করব এবং বিয়োগ করব এখান থেকে ইনডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ ইনকামের যে অংশটা সরকারের কাছে চলে যাচ্ছে ট্যাক্স হিসেবে, সেটিকে আমরা বিয়োগ করব এবং সরকারের পক্ষ থেকে যেটিকে আমরা ভর্তুকি হিসেবে পাচ্ছি সেটিকে আমরা যোগ করব। অর্থাৎ দুটি বিষয় আমরা এখান থেকে বিয়োগ করছি। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, যেটা সম্পদের ব্যবহারের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে, আর একটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, সরকারের কাছে আমাদের যেটি কোনো কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই আমরা সরকারকে যেটি দিতে বাধ্য হচ্ছি। এই দুটি বিষয় বিয়োগ করছি এবং দুটি বিষয় আমরা এর মধ্যে ইনক্লুড করছি। সেটি হচ্ছে জিডিপির সাথে যোগ হবে বিদেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স, এবং সরকার যদি স্বপ্রণোদিত হয়ে কোনো জায়গাতে আমরা ভর্তুকি দিতে দেখি, সেই ভর্তুকির জায়গাটা যোগ হলে আমরা এখানে পাচ্ছি নেট ন্যাশনাল ইনকাম ফ্যাক্টর কস্ট। তো আমরা এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করি যে আউটপুট অ্যাপ্রোচে কিভাবে আমরা আসলে বের করব যে একটা দেশের জাতীয় আয় কত। এখানে বলা হচ্ছে এগ্রিকালচার প্রডিউস ক্রপস ওয়ার্থ $500 মিলিয়ন, অর্থাৎ এগ্রিকালচার পারপাসে আমরা এখানে আয় করতে দেখছি একটা দেশকে। যে পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে, ফসলের এটা হচ্ছে টোটাল মূল্য, কিন্তু এখানে বলা হচ্ছে ইউজিং ইন্টারমিডিয়েট ইনপুটস। এখানে এই ফসল উৎপাদনের জন্য ওই দেশ যেই পরিমাণ ইনপুট ব্যবহার করছে, সেই ইনপুট ব্যবহার করার জন্য ওই দেশের ব্যয় হচ্ছে 100 মিলিয়ন। তাহলে আমরা যে আয়টা পাচ্ছি এটা হচ্ছে 500 মিলিয়ন, এবং এই আয় পাওয়ার জন্য যে ব্যয়টা করতে হচ্ছে সেটা হচ্ছে 100 মিলিয়ন। এরপর বলা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রডিউসেস গুডস ওয়ার্থ 800 মিলিয়ন, অর্থাৎ এই পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে বা শিল্প থেকে ওই দেশ আয় করেছে 800 মিলিয়ন, এবং এই আয়টি পাওয়ার জন্য ওই সরকারকে ওই দেশকে ব্যবহার করতে হয়েছে $300 মিলিয়ন, অর্থাৎ এটি হচ্ছে তার কস্ট বা ইন্টারমিডিয়েট কনজাম্পশন যেটিকে আমরা বলেছি। এরপর বলা হচ্ছে সার্ভিসেস অর্থাৎ সেবা খাত থেকে ওই দেশের আয় হচ্ছে 400 মিলিয়ন, যেটি পাওয়ার জন্য ওই সরকারকে ব্যয় করতে হয়েছে 50 মিলিয়ন। এর যে পার্থক্যটি আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে স্টেপ 1 এ ক্যালকুলেট করা হচ্ছে ভ্যালু এডেড, গ্রস ভ্যালু এডেড। এই গ্রস ভ্যালু এডেড বা জিভিএ পরিমাপ করার জন্য প্রত্যেকটি সেক্টর থেকে আগে বিয়োগ করে নেওয়া হচ্ছে। আমরা যেমন প্রথমে পেয়েছিলাম 500 মিলিয়ন, ব্যয় হয়েছিল 100 মিলিয়ন, এই জন্য এখানে 500 থেকে 100 বিয়োগ করে যে নেট
আয়টা থাকছে সেটাকে বের করা হলো। ইন্ডাস্ট্রি সেক্টরে যেটি আয় ছিল 800 মিলিয়ন, সেইটি পাওয়ার জন্য 300 মিলিয়ন ব্যয় করতে হয়েছিল, সেটিকে বিয়োগ করে যে নেট আইটি থাকলো সেটি বের করা হলো। একইভাবে সার্ভিস সেক্টরের এই 400 মিলিয়ন থেকে যে ব্যয়টি হয়েছিল 50 মিলিয়ন, সেটি বিয়োগ করে থাকলো 350 মিলিয়ন। এই তিনটিকে যখন আমরা যোগ করছি তখন আমরা মার্কেট প্রাইসে টোটাল জিডিপিটা বের করতে পারছি 1250 মিলিয়ন। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি এই যে 1250 মিলিয়ন যেটি আমরা পেলাম, এই 1250 মিলিয়ন থেকে অ্যাডজাস্টমেন্ট টু গেট এনএনআই এর ফ্যাক্টর কস্ট, যদি আমরা এবার এনএনআই টাকে অ্যাডজাস্ট করতে চাই বা এনএনআই কে যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশন যদি থাকে, আমরা ধরে নিচ্ছি যে ডেপ্রিসিয়েশন $50 মিলিয়ন, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, এটাও আমরা ধরে নিলাম যে ওই দেশে ওই সময়ে বিদেশ থেকে যে পরিমাণ ফ্যাক্টর ইনকাম এসেছে সেটি হচ্ছে 20 মিলিয়ন, ইনডিরেক্ট ট্যাক্স হয়েছে সরকারকে যেটি দিতে হচ্ছে 30 মিলিয়ন, এবং সরকারের কাছ থেকে যেটি পাওয়া যাচ্ছে 10 মিলিয়ন সাবসিডি, এটিও আমরা ধরে নিলাম। এই চারটা পরিমাণ ধরে নেওয়ার প্রেক্ষিতে যদি আমরা এটিকে হিসাব করি যে নেট ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট, তাহলে আমাদের যে জিডিপিটা আমরা হিসাব করে পেয়েছি $1250 মিলিয়ন। এখান থেকে আমাদের এই 50 যেটি ডেপ্রিসিয়েশন মাইনাস করা হচ্ছে, এরপর 20 যেটি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড প্লাস করা হচ্ছে, এবং যেটি ট্যাক্স হিসেবে সরকারকে দিতে হচ্ছে 30 মিলিয়ন মাইনাস করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের কাছ থেকে যে সাবসিডিটি পাওয়া যাচ্ছে 10 মিলিয়ন সেটি যোগ করা হচ্ছে। অর্থাৎ এই যোগ বিয়োগ গুলো 1250 থেকে করার ফলে আমাদের যে থাকছে 1200 মিলিয়ন, এই 1200 মিলিয়নই হচ্ছে ফাইনাল ন্যাশনাল ইনকাম অফ দ্যাট কান্ট্রি ফ্রম দ্য আউটপুট অ্যাপ্রোচেস। এইবারে আসা যাক ইনকাম অ্যাপ্রোচে। ফর্মুলাটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে ন্যাশনাল ইনকাম পাওয়ার জন্য আমাদের যে জায়গাগুলো থেকে মূলত আমরা ইনকামটি করি, আমরা জানি যে উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে 4টি। আমরা যদি বাংলায় বলি ভূমি, আমরা বলতে পারি শ্রম, আরেকটি হচ্ছে মূলধন, আরেকটি হচ্ছে সংগঠন। এটিকে আমরা ভূমিকে বলছি ল্যান্ড, শ্রমকে বলছি লেবার, মূলধনকে বলছি ক্যাপিটাল, সংগঠনকে বলছি এন্টারপ্রেনারশিপ। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ন্যাশনাল ইনকামকে হিসাব করি, বলা হচ্ছে যে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এমপ্লয়ীদের জন্য যে ব্যয়টা ওই দেশকে করতে হয় সেটিকে আমরা বলছি যে শ্রমের আয়, অর্থাৎ শ্রমের বিনিময়ে যে আয়টি পাচ্ছে বা ওয়েজ বলতে পারি আমরা এটিকে সংক্ষেপে। এই ওয়েজটা কি বলা হয়েছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এই শ্রমের বিনিময়ে যে আয়টি সেটিকে আমরা বলছি ডাব্লিউ বা কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। এরপর বলা হয়েছে রেন্ট, রেন্ট হচ্ছে ভূমির আয়। যদি ভূমি আমরা চিন্তা করি, ভূমি একটি উৎপাদনের অন্যতম উপকরণ, এই উপকরণ থেকে যে আয়টি পাওয়া যায় তাকে বলা হচ্ছে খাজনা বা রেন্ট। এরপর বলা হচ্ছে যে মূলধন যখন ব্যবহার করা হচ্ছে, ক্যাপিটাল ব্যবহার করা হচ্ছে, ক্যাপিটাল থেকে ক্যাপিটালের আয় হিসেবে আমরা পাচ্ছি ইন্টারেস্ট, এবং যে এন্টারপ্রেনারশিপ বা অর্গানাইজেশন বলা হচ্ছে এই জায়গা থেকে যে আয়টা আমরা পাচ্ছি সেটিকে বলা হচ্ছে প্রফিট। অর্থাৎ উৎপাদনের 4টা উপকরণ থেকে 4 ধরনের আয়কে যখন আমরা যোগ করব, এর সাথে আরেকটি যোগ আমরা এখানে করব, সেটি হচ্ছে মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড। বলা হচ্ছে যে যদি আমরা কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির সেলফ এমপ্লয়মেন্টের কারণে তাকে যদি একাধিক জায়গা থেকে ইনকাম করতে দেখি, তাহলে সেটিকে বলা হচ্ছে মিক্সড ইনকাম। যেমন একজন ব্যক্তির একই সাথে সে শ্রম দিচ্ছে, সেখান থেকে সে ওয়েজ পাচ্ছে, আবার সে তার ক্যাপিটাল ইউজ করছে, সেখান থেকে সে ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে তার শ্রমের বিনিময়ে পাচ্ছে ওয়েজ এবং ক্যাপিটালের বিনিময়ে পাচ্ছে ইন্টারেস্ট। এই দুটিকে যখন একই সাথে হিসাব করতে হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে, তখন তাকে বলা হচ্ছে মিক্সড ইনকাম। এক্ষেত্রে আরেকটি বিষয় যোগ করতে হবে, সেটি হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ বিদেশ থেকে ওই দেশে যেই পরিমাণ ইনকাম বিদেশ থেকে আসছে, অর্থাৎ আমরা যেটিকে প্রবাসী আয় বা রেমিটেন্স বলছি, সেই রেমিটেন্সকেও এর সাথে ইনক্লুড করতে হবে। অর্থাৎ মোট 6টা বিষয়কে আমরা একত্র করে ইনকাম অ্যাপ্রোচে ন্যাশনাল ইনকাম বের করতে পারি, যার ভিত্তিতে আমরা নিচে এই ফর্মুলাটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ন্যাশনাল ইনকাম হচ্ছে প্রথমে ওয়েজ, ডাব্লিউ অর্থাৎ ওয়েজ, এরপর বলা হচ্ছে আর, আর মানে হচ্ছে রেন্ট, যেটাকে আমরা বলছি ভূমির আয়। এরপরে আই, আই বলতে বলা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে বোঝানো হচ্ছে ক্যাপিটালের আয়। এরপর পি বলা হচ্ছে, পি মানে হচ্ছে প্রফিট, যেটিকে আমরা অর্গানাইজেশনের আয় বা উদ্যোগের আয় বলছি। এরপর হচ্ছে মিক্সড ইনকাম, যেটিকে আমরা বলেছি যে একাধিক জায়গা থেকে যদি কোনো আয় থাকে সেটিকে আমরা নিব। এরপর হচ্ছে ফ্যাক্টর ইনকামের যে পার্থক্য থাকবে, অর্থাৎ এক্সপোর্ট থেকে যদি যে আয়টি হবে এবং ইম্পোর্ট করার কারণে যে ব্যয় হবে, এর যে পার্থক্যটি আমরা পাবো সেটিকে আমরা বলছি নেট এক্সপোর্টস। এই নেট এক্সপোর্টস বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, এই মোট 6টা বিষয়কে যোগ করলে আমরা একটা দেশের ইনকাম অ্যাপ্রোচে জাতীয় আয় পেতে পারি।
এক্সাম্পল লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে একটা দেশের এক বছরে আমরা যদি ধরে নেই যে ওয়েজ এবং স্যালারি বাবদ আয় হয়েছে 500 বিলিয়ন, রেন্ট বাবদ পাওয়া গিয়েছে 100 বিলিয়ন, এবং ইন্টারেস্ট বাবদ পাওয়া গিয়েছে 150 বিলিয়ন, এবং প্রফিট হিসেবে পাওয়া গিয়েছে 200 বিলিয়ন। মিক্সড ইনকাম এমপ্লয়েড থেকে পাওয়া গিয়েছে 50 বিলিয়ন, এবং নেট ফ্যাক্টর ইনকাম থেকে যোগ বিয়োগ করে থেকেছে +20 বিলিয়ন। অর্থাৎ আমদানির যা হয়েছে তার চাইতে রপ্তানি বেশি হওয়ার কারণে ওটাকে বলা হয়েছে +20 বিলিয়ন। এইগুলোকে যদি আমরা একত্র করি, এই 6টা বিষয়কে যদি আমরা যোগ করে আমরা পাচ্ছি 1020 বিলিয়ন, যেটি হচ্ছে ইনকাম অ্যাপ্রোচে ন্যাশনাল ইনকাম। আমরা যদি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ থেকে ফর্মুলাটি লক্ষ্য করি, অর্থাৎ বলা হচ্ছে যে একটা দেশ যেই পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, একটা দেশের এক বছরে যেই পরিমাণ বিভিন্ন খাতে ব্যয় হচ্ছে, এই ব্যয়ের পদ্ধতিতে যদি আমরা একটা দেশের ন্যাশনাল ইনকাম বের করতে চাই, তাহলে আমরা কোন কোন বিষয়গুলোকে কনসিডার করব, কোন বিষয়গুলোকে হিসাব করে আমরা যোগ করলে বিয়োগ করলে আমরা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ন্যাশনাল ইনকাম পেতে পারি। তার মধ্যে প্রথমটি হচ্ছে সি বলতে বোঝানো হচ্ছে প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার, হাউসহোল্ড স্পেন্ডিং অন গুডস এন্ড সার্ভিসেস। অর্থাৎ বলা হচ্ছে যে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি ব্যক্তি তার গুডস এন্ড সার্ভিসেস বাবদ যেই পরিমাণ কনজিউম করছে, যেই পরিমাণ তার কনজাম্পশনে ব্যয় হচ্ছে, এই ব্যয়টিকে বলা হচ্ছে সি। এই সি থেকে সি বাবদ যে ব্যয়টা, অর্থাৎ ভোগ ব্যয় আমরা যেটাকে বলছি, মোট ভোগ ব্যয়টাকে আমাদের হিসাব করতে হবে। এরপর আমাদের হিসাব করতে হবে আই বলতে বোঝানো হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রত্যেকটি বিজনেস পারপাজে বিভিন্ন কারণে একটি বিজনেস সেক্টর যে জায়গাগুলোতে ইনভেস্ট করছে, সেটি হতে পারে ক্যাপিটাল গুডস এর জায়গাতে, হতে পারে ইনভেন্টরিজ এর জন্য, হতে পারে হাউজিং এর জন্য। যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে সেই ইনভেস্টমেন্টকে আমরা কনসিডার করব। অর্থাৎ যে যতটুকু ভোগ ব্যয় হচ্ছে আমরা এটাকে হিসাব করব। এরপর হচ্ছে বিনিয়োগ বাবদ কতটুকু ইনভেস্ট করা হচ্ছে, কতটুকু রাখা হচ্ছে, এই বিনিয়োগের খরচটাকে আমাদের ধরতে হবে। এবং ধরতে হবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকার এক বছর দেশ পরিচালনার জন্য বা জনগণের সেবার জন্য যেই পরিমাণ সরকারকে ব্যয় করতে হয়েছে, সেই সরকারি ব্যয়টাকে আমাদের ধরতে হবে। এটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ব্যাখ্যায় বলা হয়েছে স্পেন্ডিং অন পাবলিক গুডস এন্ড সার্ভিসেস এক্সক্লুডিং ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট বাদ দিয়ে সরকারের যে গুডস এন্ড সার্ভিসেস পাবলিকলি ইউজের জন্য সরকার যেটাকে ব্যয় করেছে, এটি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। জি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটিকে আমাদের ধরতে হবে। এবং ধরতে হবে এক্স মাইনাস এম। এক্স বলতে বোঝানো হচ্ছে এক্সপোর্ট ইনকাম। আমরা জানি এক্সপোর্ট যখন সরকার করবে তখন সরকারের ইনকাম হবে, এবং যদি সরকারকে ইম্পোর্ট করতে হয় তাহলে ইম্পোর্ট করলে সরকারের কস্ট হবে। তাহলে এই ইনকাম থেকে যখন এই কস্টকে মাইনাস করা হবে, তখন সরকারের যে নেট এক্সপোর্টটি থাকবে, সেই নেট এক্সপোর্ট মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। যে যদি ইম্পোর্ট বেশি করতে হয় তাহলে মাইনাস হবে, আর যদি এক্সপোর্ট বেশি করতে পারে তাহলে প্লাস থাকবে। তাহলে এই প্লাস মাইনাস যাই আসুক না কেন, এটিকে যদি সি, আই এবং জি এর সাথে যোগ করা হয় তাহলে ওই দেশের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ন্যাশনাল ইনকাম বের করা যাবে। এক্সাম্পল লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে একটা দেশের কনজাম্পশন হচ্ছে $500 বিলিয়ন, এবং বলা হয়েছে ইনভেস্টমেন্ট $200 বিলিয়ন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার $150 বিলিয়ন, এক্সপোর্টস হচ্ছে $100 বিলিয়ন, এবং ইম্পোর্টস হচ্ছে $120 বিলিয়ন। এই তথ্যগুলো দেয়া সাপেক্ষে তাহলে আমরা যদি ফর্মুলাটি যেটি একটু আগে দেখলাম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এখানে এই ফর্মুলা থেকে আমাদের যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা এখানে ইনপুট দিলে আমাদের এই যোগ বিয়োগ করে যে হিসাবটা আমরা পেলাম 830, অর্থাৎ $830 বিলিয়ন মার্কিন ডলার। এইটি হচ্ছে ওই দেশের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে জাতীয় আয় পরিমাণ। অর্থাৎ এইভাবেও আমরা বের করব। এইভাবেও পরীক্ষার প্রশ্নে বিভিন্ন সংখ্যা দিয়ে তোমাদের বের করতে পারে। সেই ক্ষেত্রে এই ছোট্ট ফর্মুলাটি মনে রাখবে এবং এই ছোট করে রাফ করে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ওই দেশের ন্যাশনাল ইনকাম বের করে সঠিক উত্তরটি অপশন থেকে খুঁজে পেতে পারবে। স্যাম্পল কোশ্চেন লক্ষ্য করা যাক। বলা হয়েছে দ্য আউটপুট মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ। বলছে যে আউটপুট মেথডের ক্ষেত্রে আমরা যখন উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কোন বিষয়টি মাথায় রাখতে হবে, কোন বিষয়টি আমাদের মনে রেখে আমাদের আউটপুট অ্যাপ্রোচে ন্যাশনাল ইনকাম মেজার করতে হবে। বলা হয়েছে অ্যাডিং ফ্যাক্টর পেমেন্টস রিসিভড বাই হাউসহোল্ডস, যে আমরা ফ্যাক্টর পেমেন্টস হাউসহোল্ড দ্বারা যেটি পাওয়া যাচ্ছে সেটিকে আমরা অ্যাড করব
এরকম কিছু নেই আসলে এরকম। তারপর বলা হচ্ছে সামিং ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন অ্যান ইকোনমি, প্রথমে যে কথাটি বলেছিলাম যে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ফাইনাল গুডস এর প্রাইসকে কনসিডার করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো অপশন বি সঠিক, কারণ সিতে রয়েছে সামিং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অনলি, শুধুমাত্র গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকেই আমরা ধরবো, এটি কোনো কথা নেই। এরপর বলা হচ্ছে মেজারিং ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস অনলি, এই অনলি থাকার কারণে আমরা এদেরকে, আর তাছাড়া আউটপুট মেথড বলার কারণে আমরা এই দুটি অপশনকে সঠিক নিতে পারছি না। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দ্বিতীয় যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, হুইচ ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ আউটপুট অ্যাপ্রোচ ইন মেজারিং ন্যাশনাল ইনকাম, যে ন্যাশনাল ইনকাম বের করার ক্ষেত্রে আউটপুট অ্যাপ্রোচের সবচাইতে বড় চ্যালেঞ্জ কোনটি? এক্ষেত্রে এক্সক্লুডিং সাবসিডি, সাবসিডিকে বিয়োগ করা হয়, এটিকে আমরা সঠিক উত্তর হিসেবে বলতে পারছি না। ডাবল কাউন্টিং অফ ইন্টারমিডিয়েট গুডস, এটি হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা কিছু দ্রব্য পাই যে দ্রব্যগুলোকে আমরা ইন্টারমিডিয়েট গুডস হিসেবে ধরতে পারি, আবার ফাইনাল গুডস হিসেবেও ধরতে পারি। সেই ক্ষেত্রে যদি আমরা ইন্টারমিডিয়েট গুডস কে ফাইনাল গুডস মনে করে আমরা যদি আউটপুট অ্যাপ্রোচে তার মূল্যকে হিসাব করে ফেলি, একবার ইনপুট হিসেবে আমাদের এটার হিসাবে আসবে, আবার আউটপুট ফাইনাল গুডস হিসেবে ধরার কারণে সেটি আমাদের ডাবল কাউন্টিং হয়ে যাবে, অর্থাৎ দ্বৈত গণনা সমস্যা তৈরি হবে। আর এই দ্বৈত গণনার কারণে আমাদের ন্যাশনাল ইনকামের যে পরিমাণটি আমরা পাবো, জাতীয় আয়ের যে ফিগারটি আমাদের দাঁড়াবে, এই ফিগার থেকে আমরা সঠিক বা এক্সাক্ট বলতে পারবো না। এটি হচ্ছে একটি চ্যালেঞ্জ। একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, কাপড়। কাপড় সুতা থেকে তৈরি হয়, সুতাকে আমরা বলতে পারছি প্রাইমারি গুড, আর কাপড় হচ্ছে ইন্টারমিডিয়েট গুড। এই কাপড় থেকে যে পোশাক তৈরি হয়, এই পোশাককে আমরা বলছি ফাইনাল গুডস। আমরা জানি বাজারে কাপড়ও ফাইনাল গুডস হিসেবে বিক্রি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি কাপড়কে একবার কাপড় হিসেবে তার মূল্যটাকে হিসাব করি, আবার যদি ওই কাপড় থেকে তৈরি করা পোশাককে আবার তার মূল্য হিসাব করি, তাহলে আমাদের জাতীয় আয় পরিমাপে একটা বিষয়, একটা দ্রব্যই, একটা পণ্যই দুইবার হিসাবে আসলো। এই সমস্যাটিকে বলা হচ্ছে ডাবল কাউন্টিং ইন্টারমিডিয়েট গুডস। এটি জাতীয় আয় পরিমাপে একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। আরো কি কি সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে আমরা এই লেসনে কথা বলবো। এই লেসনটি হচ্ছে প্রবলেমস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, অর্থাৎ জাতীয় আয় পরিমাপে কি কি সমস্যা হয়। একটি সমস্যা হচ্ছে ডিফিকাল্টি ইন ডিফাইনিং দ্য নেশন। আমরা জানি যে ন্যাশনাল ইনকাম হিসাব করব, তাহলে আমাদের কোন নেশনের ইনকামটা আমরা হিসাব করব, সেই ক্ষেত্রে নেশনটাকে আমরা কতটুকু জায়গাকে বা কোন ডেফিনেশনের ভিত্তিতে আমরা একটা নেশনকে নিব, এবং ওই নেশনে অন্তর্ভুক্ত সকল সিটিজেনের ইনকামকে যখন আমরা হিসাব করছি, তখন আমাদের এই নেশনের ডিফাইনিং এর ক্ষেত্রে, নেশনের ডেফিনিশন নির্ধারণের ক্ষেত্রে আমাদের একটা জটিলতা তৈরি হয়। প্রাথমিকভাবে যদি আমরা এই ডিসিশনে আসতে পারি এবং আমাদের এই কনক্রিট ডিসিশনের ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইনকাম আমরা মেজার করতে পারি। এরপর বলা হয়েছে যে বাজার বহির্ভূত সেবা, কিছু সেবা আছে যেগুলো বাজার বহির্ভূত, যেগুলো বাজারে আসে না। যেমন একজন সন্তানের প্রতি মায়ের যে স্যাক্রিফাইস, একজন সন্তানের প্রতি মায়ের যে সার্ভিস, এই সার্ভিসকে আমরা বাজার মূল্যে প্রকাশ করতে পারি না, যার কারণে এটি হচ্ছে বাজার বহির্ভূত সেবা। এই বাজার বহির্ভূত সেবাগুলো আমাদের ন্যাশনাল ইনকামে আসে না, কিন্তু এই ক্ষেত্রেও আমাদের বড় একটা কস্টিং হয়ে যাচ্ছে, যেটি আমাদের ন্যাশনাল ইনকামে না আসাটাকে একটা জাতীয় আয়ের একটা দুর্বলতা বা ব্যর্থতা বা প্রবলেমস বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে পসিবিলিটি অফ ডাবল কাউন্টিং, যেটি একটু আগে বলেছি যে কোনো কোনো দ্রব্যকে আমরা দুইবার গণনা করে ফেলি, যেটি আমাদের ন্যাশনাল ইনকামকে বাড়িয়ে দেয়, ন্যাশনাল ইনকামকে সঠিক রাখে না। এরপর বলা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা। এই হস্তান্তর পাওনার জায়গাতে এসে আমরা আসলে সঠিকভাবে নির্ধারণ করতে পারি না যে আমাদের ট্রান্সফার পেমেন্ট আসলে কত, যার কারণে আমাদের ন্যাশনাল ইনকাম এক্সাক্ট হয় না। এরপর হচ্ছে ক্যাপিটাল গেইনস অর লসেস। এই ক্ষেত্রে আমরা বলছি মূলধনী আয় বা ক্ষতি। এই মূলধনী আয় বা ক্যাপিটাল গেইনস কত হচ্ছে এক্স্যাক্টলি, এটা কোন সময়ে হচ্ছে, অর্থাৎ একটা যদি একটা স্পেসিফিক বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করি যে এই বিজনেসের ইনকাম কত, এই বিজনেসের লস কত, সেই ইনকাম বা লস, গেইনস অর লস, আমরা এটার এক্সাক্ট পরিমাণটা সবসময় পাই না, যার কারণে আমাদের ন্যাশনাল ইনকামে একটা ড্রব্যাকস থাকে, প্রবলেম তৈরি হয়। এরপর হচ্ছে ইনকাম আর্নড থ্রু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, অবৈধ উপায়ে অর্জিত আয় একটি সমস্যা। বিভিন্ন অনানুষ্ঠানিক ইনকাম রয়েছে, পেশা রয়েছে, যে পেশাগুলো থেকে যে আয় হয় সেই আয়কে আমাদের জাতীয় আয় ধরা হয় না, যেটি আরেকটি সমস্যা। এরপর বলা হচ্ছে প্রবলেমস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকামের আরেকটি সমস্যা হচ্ছে সেলফ কনজিউমড প্রোডাকশন। একজন
উৎপাদনকারী যা উৎপাদন করে তার সম্পূর্ণ মূল্যটাকে যদি আমরা ধরি উৎপাদন অ্যাপ্রোচে, তাহলে আমাদের এই আউটপুট অ্যাপ্রোচে প্রাপ্ত সকল আয়টাকেই আমরা যখন ন্যাশনাল ইনকামে ধরছি তখন ন্যাশনাল ইনকামের পরিমাণটি বেড়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে সম্পূর্ণটাই তার ন্যাশনাল ইনকাম পারপাজে নাও হতে পারে। এটি তার নিজস্ব ভোগের উদ্দেশ্যে যদি হয় সেক্ষেত্রে ন্যাশনাল ইনকামের সংখ্যাটি, ন্যাশনাল ইনকামের পরিমাণটি আমাদের ভুল ধারণা দিতে পারে। এবার হচ্ছে পজিটিভ স্ট্যাটিস্টিক্স, অনেক সময় পরিসংখ্যান বা তথ্যের অভাবে আমাদের জাতীয় আয় পরিমাপের অনেক তথ্যই ঘাটতি থাকে বা আসে না। এরপর বলা হচ্ছে যে ইনফ্লেশনের কারণে জাতীয় আয়ের যে ধারণাটা আমরা পাই, ইনফ্লেশনের কারণে এটি আমাদের একটি ভুল ইমপ্রেশন তৈরি করে বা এখানে আমাদের মিথ্যা তথ্য এখানে চলে আসে। ইনফ্লেশনের কারণে এটিকে এক্সাক্ট সবসময় করা যায় না। এরপর হচ্ছে বিভিন্ন দ্রব্যকে আমরা যে ক্লাসিফাই করি, বিভিন্ন দ্রব্যকে যে আমরা বিভিন্ন দ্রব্যের ভাগ করি, যেমন আমরা প্রাইমারি গুডস বলেছি, আমরা ইন্টারমিডিয়েট গুডস বলেছি এবং আমরা ফাইনাল গুডস বলেছি। এই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দ্রব্যগুলোকে যখন বিন্যাস করি তখন এই বিন্যাসে আমাদের ত্রুটি থেকে যায়, যার কারণে আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনে প্রবলেম হয়। এরপর বলা হচ্ছে যে বিভিন্ন রকম পেশা রয়েছে, পেশাগুলোকে আমরা ডিফাইন করতে পারি না বা সব ধরনের পেশাকে আমাদের ন্যাশনাল ইনকামে ইনক্লুড না করার কারণে প্রবলেম তৈরি হয়। এরপর হচ্ছে ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন, যেটাকে আমরা বলেছি যে এনএনআই বের করার জন্য বা এনডিপি বের করার জন্য যে আমাদের ডেপ্রিসিয়েশন কস্ট বের করতে হয়, জিএনআই থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন কস্ট বিয়োগ করি এনএনআই পাই, জিডিপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন কস্ট বের করি তখন আমরা এনডিপি পাই। এই ডেপ্রিসিয়েশন কস্টের ধারণাটি সবসময় আমাদের সঠিক এক্সাক্ট পরিমাণ না দেওয়ার কারণে সমস্যা তৈরি হয়। ডেটার প্রবলেম তো রয়েছেই, এছাড়া আমরা অনেক কিছুই আমাদের জানা থাকে না। যখন ন্যাশনাল ইনকাম আমরা বের করি তখন অনেক কিছু আমাদেরকে অনুমানের ভিত্তিতে ধরে নিতে হয়, যার কারণে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনে প্রবলেম তৈরি হয়। দুটি প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ক্রিয়েটস দ্য বিগেস্ট প্রবলেম অফ ডাবল কাউন্টিং, যে বলা হচ্ছে যে ডাবল কাউন্টিং এর ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা তৈরি করে ন্যাশনাল ইনকাম এস্টিমেশনের ক্ষেত্রে কোনটি? প্রথমে হচ্ছে মেজারিং অনলি ফ্যাক্টর ইনকামস, ইনক্লুশন অফ ইন্টারমিডিয়েট গুডস অ্যালং উইথ ফাইনাল গুডস। এটিকে আমরা বলেছি যে ইনক্লুশন অফ ইন্টারমিডিয়েট গুডস অ্যালং উইথ ফাইনাল গুডস, যে একটি দ্রব্যকে আমরা আসলে কোন ক্যাটাগরিতে ফেলবো। ইন্টারমিডিয়েট গুডস হিসেবে আমরা একবার কাউন্ট করি, ফাইনাল গুডস হিসেবে আমরা পুনরায় কাউন্ট করি, যার কারণে এটি ডাবল কাউন্টিং হয়ে যায়। এটিকে মূলত বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনে একটি বড় ধরনের সমস্যা। এরপর বলা হচ্ছে হুইচ ফ্যাক্টর ইজ মোস্ট ডিফিকাল্ট টু ইনক্লুড অ্যাকিউরেটলি ইন ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ। বলা হচ্ছে যে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম মেজারমেন্টে যে কোনটিকে সবচাইতে বড় জটিলতা বলা হচ্ছে, কোন সেক্টরকে। এখানে অপশনে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, রয়েছে সার্ভিস সেক্টর, রয়েছে ইনফর্মাল অ্যান্ড হাউসহোল্ড সেক্টর এবং বলা হয়েছে ফরেন ট্রেড সেক্টর। এই তিনটা জায়গা থেকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর এবং ফরেন ট্রেড সেক্টর, এই তিনটা জায়গা থেকে আমরা মোটামুটি এক্সাক্ট ধারণা পাই বা ইনকামের পরিমাণটা আমরা সহজে বের করতে পারি। কিন্তু যেই জায়গাতে আমরা পারি না, যে জায়গাতে আমাদের বড় সমস্যা থেকে যায়, সেটি হচ্ছে ইনফর্মাল অ্যান্ড হাউসহোল্ড সেক্টর। এই জায়গাটা থেকে আমাদের যে ডেফিনেশন, এই জায়গা থেকে আমাদের যে সঠিক স্ট্যাটিস্টিক্স সেগুলো না পাওয়ার কারণে এটি হচ্ছে ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে একটি সবচাইতে বড় চ্যালেঞ্জ। সঠিক উত্তর হবে অপশন সি। সর্বশেষ লেসনটিতে আমরা রয়েছি এখন, তোমরা দেখতে পাচ্ছ নমিনাল ইনকাম এন্ড রিয়েল ইনকাম। নমিনাল ইনকামের ডেফিনেশনে বলা হচ্ছে যে এটা হচ্ছে আসলে মানি ইনকাম আর্নড বাই এন ইন্ডিভিজুয়াল অর এ নেশন ইন কারেন্ট প্রাইস, অর্থাৎ বাজারে বর্তমান যে মূল্য রয়েছে সেই মূল্য দিয়ে যখন একজন ব্যক্তি বা একটা জাতির ইনকামকে বের করা হবে, ইনকামকে কনসিডার করা হবে, তখন এটিকে বলা হবে নমিনাল ইনকাম বা আর্থিক আয়। আর রিয়েল ইনকাম হচ্ছে পারচেজিং পাওয়ার অফ মানি ইনকাম। যে মানি ইনকামের কথা বলা হলো, যে নমিনাল ইনকামের কথা বলা হলো, এই নমিনাল ইনকামের আসলে ক্রয় ক্ষমতা কতটুকু সেটি যখন আমরা বের করব, দ্য কোয়ান্টিটি অফ গুডস এন্ড সার্ভিসেস, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য ওই ইনকাম দ্বারা ওই ব্যক্তি বা জাতি পেতে পারে, আর্ন করতে পারে, কিনতে পারে, ওই গুডস এন্ড সার্ভিসেস এর কোয়ান্টিটিটাই হচ্ছে অ্যাকচুয়ালি বি দ্য পারচেজড উইথ নমিনাল ইনকাম। আর এই পরিমাণ দ্রব্য এবং সেবা সেটা যে তার আয় দ্বারা সে পারচেজ করতে পারছে, এই পরিমাণটা, এই তার পারচেজিং পাওয়ারটাই হচ্ছে রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম এবং নমিনাল ইনকামের এখানে পার্থক্য বলা হয়েছে যে এটি হচ্ছে মানি আর্নড, যে পরিমাণ অর্থ উপার্জিত হচ্ছে এটাকে বলছি আমরা নমিনাল ইনকাম, এবং এই নমিনাল ইনকাম দ্বারা একটা জাতি যেই পরিমাণ পারচেজিং পাওয়ার পাচ্ছে এটি হচ্ছে তার রিয়েল ইনকাম।
এরপর বলা হচ্ছে যে নট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, এখানে ইনফ্লেশনের কিছুই বোঝা যায় না, যে একজন মানুষ আগে বেতন পেত 1 লক্ষ টাকা, এখন বেতন পায় 2 লক্ষ টাকা, এখানে তার ইনফ্লেশনের কোনো সম্পর্ক নাই, শুধু মানি ইনকামটাকে আমরা প্রকাশ করছি একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা। কিন্তু রিয়েল ইনকাম তার পারচেজিং পাওয়ারের কথা বলা হচ্ছে যেহেতু, সুতরাং এইখানে ইনফ্লেশনের ব্যাপারটি অবশ্যই আসবে, যে একজন 1 লক্ষ টাকা ইনকাম করতো, তখন কোনো একটা দ্রব্যের মূল্য এত ছিল, যখন সে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারছে, তখন ওই দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে ওই দ্রব্যের এগেইনস্টে তার পারচেজিং পাওয়ারটা ডিক্রিজ করছে। এটিকে বলা হচ্ছে রিয়েল ইনকাম ইজ অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। স্টেবিলিটির জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, ফ্লাকচুয়েটস উইথ প্রাইস লেভেল, এটা প্রাইস লেভেলের সাথে সাথে ফ্লাকচুয়েট করে, মানে ইনকামকে আমরা বেড়ে যেতে দেখি যখন প্রাইস লেভেল বেড়ে যায়। আবার মোর স্টেবল ইন্ডিকেটর ফর ওয়েলফেয়ার, এটা বলা হচ্ছে যে আমরা যদি এক্সাক্ট অবস্থাটা দেখতে চাই, তাহলে আমরা রিয়েল ইনকামের মাধ্যমে তার ওয়েলফেয়ারটা দেখার জন্য স্টেবল মনে করি, বা রিয়েল ইনকামের সাথে এটাকে মোর অ্যাডজাস্টেবল মনে করি। একটা হচ্ছে মেজার্ড ইন মনিটারি টার্মস, আমরা মনিটারি টার্মে অর্থাৎ আর্থিক পরিসংখ্যান দ্বারা, আর্থিক সংজ্ঞা দ্বারা আমরা এটাকে মেজার করতে পারি। আর মেজার্ড ইউজিং প্রাইস ইন্ডেক্স বা প্রাইস ইন্ডেক্সের প্রেক্ষিতে আমরা যে ডিফ্লেটরের কথা বলছি, এই ডিফ্লেটরের মাধ্যমে আমরা রিয়েল ইনকামকে মেজার করতে পারি। এরপর বলা হচ্ছে ইউজফুল ফর ট্যাক্স কালেকশনের জন্য বা অ্যাকাউন্টিং এর জন্য আমাদের এই নমিনাল ইনকামকে ব্যবহার করতে হয়, বা নমিনাল ইনকাম থেকেই মূলত তার ইনকাম এত, তাহলে তার ইনকামের এত পার্সেন্ট ট্যাক্স হিসেবে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের জন্য নমিনাল ইনকাম প্রয়োজন হয়। এবং ওভারঅল ওয়েলফেয়ার কেমন, জাতির জন্য পলিসি মেকিং কিরকম হওয়া উচিত, এবং রিয়েল গ্রোথ কোন দিকে যাচ্ছে, এটা বোঝার জন্য রিয়েল ইনকামকে দরকার হবে। তো এই নমিনাল ইনকাম থেকে রিয়েল ইনকাম আমরা বের করব কিভাবে, এটি খুবই ছোট্ট একটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। সেটি হচ্ছে নমিনাল ইনকামকে আমরা প্রাইস ইন্ডেক্স দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাবো সেটিকে আমরা 100 দিয়ে গুণ করলেই আমরা রিয়েল ইনকাম বের করতে পারবো। এখানে নমিনাল ইনকাম বলতে যেটা বলা হয়েছে যে কারেন্ট প্রাইসে ইনকাম, আর প্রাইস ইন্ডেক্স বলতে বোঝানো হচ্ছে সিপিআই, যেটিকে আমরা বলি যে ভোক্তার মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অথবা আমরা জিডিপি ডিফ্লেটর দেয়া থাকতে পারে, সেটা দিয়ে আমরা বের করতে পারি। সেই ক্ষেত্রে বেজ ইয়ারের প্রাইসকে সবসময় আমরা 100 ধরে নিব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে নমিনাল ইনকামে যদি একজন ব্যক্তির নমিনাল ইনকাম 5 লক্ষ টাকা হয়, বা একটা ব্যক্তি বা নেশনের ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রে যদি আমরা ধরি যে 2025 সালে এটা হচ্ছে তার 2025 সালে তার ফিনান্সিয়াল ইনকাম বা নমিনাল ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা, এক্ষেত্রে তার সিপিআই বা আমরা যেটিকে বলেছি প্রাইস ইন্ডেক্স, সেই প্রাইস ইন্ডেক্সকে আমরা যদি ধরে নিচ্ছি 125, অর্থাৎ এখানে একটা বেজ ইয়ারের ধারণা থাকবে, বেজ ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারে এসে আমরা ওই দ্রব্যের মূল্যটা বৃদ্ধি পেতে দেখেছি যে 25% মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে বেজ ইয়ারে যেটাকে আমরা 100 বলেছিলাম, সিপিআই ওটা বেড়ে হয়েছে 125। এই সিপিআই 125 কে দিয়ে যখন আমরা এই 5 লাখকে ভাগ করছি, ভাগ করে যে ভাগফল পাচ্ছি 100 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 4 লাখ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস লেভেলটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে মূলত 100 থেকে 125 হয়েছে। এই 25 বেড়ে যাওয়ার কারণে, প্রাইস লেভেল বেড়ে যাওয়া বা ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে রিয়েল ইনকাম হ্যাজ বিন ডিক্রিজড। এটা হয়েছে, যেটা নমিনাল ইনকাম ছিল 5 লক্ষ, যেটা কমে হয়েছে 4 লক্ষ। আশা করি বুঝতে পেরেছো যে প্রাইস লেভেল ইনক্রিজ করার কারণে বা ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে এইভাবে আমরা রিয়েল ইনকামকে বা পারচেজিং পাওয়ারকে কমে যেতে দেখি। সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস নমিনাল ইনকাম। নমিনাল ইনকামকে আমরা কোনটাকে আসলে নমিনাল ইনকাম বলছি? ইনকাম অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, এটাকে আমরা বলি না, কারণ আমরা জানি নমিনাল ইনকামের সাথে ইনফ্লেশন কোনো সম্পর্ক থাকে না। এরপর হচ্ছে ইনকাম মেজার্ড ইন কনসিস্টেন্ট প্রাইস, নমিনাল ইনকামকে আমরা কনসিস্টেন্ট প্রাইসের ইনকাম বলতে পারি না। ইনকাম মেজার্ড ইন কারেন্ট মার্কেট প্রাইস, এবং বলা হয়েছে ইনকাম দ্যাট রিফ্লেক্টস পারচেজিং পাওয়ার, এটিও সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অর্থাৎ এমন একটা ইনকামকে আমরা নমিনাল ইনকাম বলছি যেটি কারেন্ট মার্কেট প্রাইসে আমরা তার একটা ফিনান্সিয়াল রূপ পাই, একটা আর্থিক পরিচয় পাচ্ছি। If a worker's salary rises by 10%, যদি একজন ওয়ার্কারের স্যালারি 10% বৃদ্ধি পায়, যেমন আমরা এটা চিন্তা করতে পারি যে আগে তার স্যালারি 100 টাকা ছিল, এখন 110 টাকা হয়েছে তার স্যালারি, এবং ইনফ্লেশন যদি আমরা 12% বৃদ্ধি পায়, বলা হচ্ছে যে ইনকাম আগে যেটির মূল্য ছিল 100 টাকা, এখন তার মূল্য হয়ে গেছে 112 টাকা, তাহলে কি ঘটনাটি ঘটবে? সেই ক্ষেত্রে আমরা তার পারচেজিং পাওয়ারকে সহজেই বোঝা যাচ্ছে যে আগে সে তার 100 টাকা স্যালারি দিয়ে 100 টাকা মূল্যের একটা দ্রব্য ক্রয় করতে পারত,
এদিকে আমরা যদি দেখি যে একটা দ্রব্য ক্রয় করার তার পার্চেজিং পাওয়ার ছিল, সে এক দ্রব্য কিনতে পারত, কিন্তু যখন তার স্যালারি বেড়ে হয়েছে 110 টাকা, কিন্তু ওই দ্রব্যের মূল্য বেড়ে হয়েছে 112 টাকা, তখন কিন্তু সে একটা দ্রব্য ক্রয় করতে পারছে না। হি ইজ আনএবল টু পারচেজ দ্যাট প্রোডাক্ট বাই হিজ স্যালারি। যার কারণে আমরা তার এই অবস্থাটাকে বলছি রিয়েল ইনকাম ডিক্রিজেস। তার রিয়েল ইনকাম অর্থাৎ পারচেজিং পাওয়ার আগের চাইতে ফল করেছে, কমে যাচ্ছে। এই জায়গাতে যে জায়গা থেকে তোমরা একটু পড়াশোনা করতে পারো সেটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। যদি আমরা এটিকে বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর প্রথম যে বইটি তোমরা দেখতে পাচ্ছ যে রুডিজার ডর্নব্রিজ এবং স্ট্যানলি ফিশারের লেখা এই বইটি থেকে তোমরা এই চ্যাপ্টারটি পড়ে নিতে পারো ন্যাশনাল ইনকামের, তাহলে এখান থেকে একটু ভালোই হবে। এবং ফ্রয়েডের বই থেকে ম্যাক্রো ইকোনমিক্স এর নামে যে বইটি রয়েছে এই বইটি থেকে ন্যাশনাল ইনকাম পড়ে নিতে পারো। এরপর হচ্ছে দ্য ইকোনমিক্স অফ মানি, ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল মার্কেটস যে বইটি রয়েছে মিশকিনের লেখা, এই বইটি থেকেও এই সংশ্লিষ্ট চ্যাপ্টারটি থেকে তোমরা ধারণা নিতে পারো। এরপর হচ্ছে ন্যাশনাল ইনকাম এন্ড ইটস কম্পোজিশন 1999 টু 1938 সাইমন কুজনেটস এর লেখা অত্যন্ত চমৎকার একটি রেফারেন্স বই। এই জায়গা থেকে ন্যাশনাল ইনকাম সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এবং ন্যাশনাল ইনকাম এন্ড ইকোনমিক গ্রোথ বাই কেনেথ এন্ড কুরিহারা লেখা যে বইটি রয়েছে এই বইটি থেকেও আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে ধারণা পেতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর ন্যাশনাল ইনকাম সম্পর্কিত যেহেতু এখানে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল তথ্য আমাদের মনে রাখার ব্যাপার আছে, যে আমরা জিডিপি, আমরা আমাদের দেশের জিডিপি কোন টার্মস থেকে কত পাচ্ছি আমরা বিগত বছরগুলোতে, স্ট্যাটিস্টিক্স একটু মনে রাখার চেষ্টা করবে যে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের জিডিপির পরিমাণ কত। সেই সাথে মনে রাখতে হবে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, যেটিকে আমরা বলেছি পিসিআই বা মাথাপিছু আয়, মাথাপিছু আয়ের এই জায়গাটি আমাদের একটু মনে রাখার ব্যাপার আছে যে সাম্প্রতিক সময়ে মাথাপিছু আয় কত, এটা ট্রেন্ডস কেমন, আসলে জিডিপি গ্রোথ কত পার্সেন্ট, এই জায়গাগুলো থেকে কিছু তথ্য মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমার বিশ্বাস ন্যাশনাল ইনকাম সম্পর্কিত যে জিজ্ঞাসাগুলো, যে মোটামুটি ধারণাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। আর আজকের ক্লাস লেকচারে তোমরা অবশ্যই বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই পড়তে পারবে। আশা করি তোমাদের জন্য সহায়ক হবে। সকলের সুন্দর প্রস্তুতি, সুস্বাস্থ্য এবং সুন্দর সময় কামনা করে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।